এটাকে আমরা দুই ভাগ করছিলাম। প্রথমে দুই ভাগ করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে আপাতত একটা কালার দিয়ে দিই যাতে বোঝা যায়। এটা একটা এরকম একটা কালার দিয়ে দিলাম। দেন আমরা এটাকে প্রথম কাজ কী করছিলাম, এটাকে সিলেকশন করছি। সিলেকশন কী দিয়ে করবেন আপনার ইচ্ছে, আপনি চাইলে লেসো টুল নেন, অথবা এখান থেকে যদি আমরা পলিগনাল লেসো টুল নিই তাও হবে। এই পলিগনাল লেসো টুল নিলাম, নেওয়ার পর এখানে ক্লিক করলাম, এর দিয়ে এইভাবে এটা নিয়ে নিলাম। নেওয়ার পর তারপর কী করছিলাম, এটাকে মাস্ক করছিলাম। এই যে সিলেকশনটাকে মাস্ক করছি, তাহলে সিলেকশনটা দেখা যাবে, বাকিগুলো আর দেখা যাবে না। তারপর এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিলাম, দেওয়ার পর যা শুধু এটাকে আমরা কি দিয়েছিলাম, রিভার্স করে দিয়েছিলাম। কিভাবে? কন্ট্রোল আই দিয়ে এই যে রিভার্স করে দিলাম, ঠিক আছে। দেন আমরা যদি এখন খেয়াল করি তাহলে এইখানের মধ্যে যা শুধু এই অংশটা রিভার্স হয়ে গেছে, ঠিক আছে। ব্ল্যাক হয়ে গেছে হোয়াইট, হোয়াইট হয়ে গেছে কি ব্ল্যাক। তো যে অংশতে হোয়াইট আছে ওই অংশ দেখা যাচ্ছে, মানে এই অংশ দেখা যাচ্ছে, আর এই অংশতে এই অংশটা দেখা যাচ্ছে। তাহলে আমরা এই দুইটাকে যদি খেয়াল করি, এখান থেকে এই যে দুইটা আলাদা হয়ে গেছে এখন। জি স্যার। সিলেকশনের ভিতরে ব্রাশ দিয়ে কালার করছেন কোথায়? মাস্কে। মাস্কে মাস্কে যদি কালার করে থাকেন তাহলে এখানের মধ্যে দুইটা কালারই আসবে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট। এর বাইরে কোনো আসবে না। তারপরে না আসার আরেকটা কারণ হতে পারে যদি ব্লেন্ডিং মুড ওভারলে দেওয়া থাকে। কি দেওয়া থাকে? ওভারলে। যেমন ধরুন আমরা এখান থেকে সিলেক্ট করলাম ব্রাশ টুল, সিলেক্ট করার পর আমি চাচ্ছি এখানে ব্ল্যাক পেইন্ট করবো, হচ্ছে ব্ল্যাক, তাই না? কিন্তু কোনো কারণে যদি আমার এখানে ব্লেন্ডিং মুডটা এখন ওভারলে থাকে, এখান থেকে ওভারলে দিলে হবে না। এখান থেকে সিলেক্ট করলাম, মুডটা দিয়ে দিলাম, ওভারলে দিয়ে যদি আমি এখানে ক্লিক করি তাহলে আসতেছে? আসতেছে না। কিন্তু আমি যদি এখানে ক্লিক করি তাও আসতেছে না। এর কারণ হচ্ছে গিয়ে সে হোয়াইটের মধ্যে আরও হোয়াইট করবে, ব্ল্যাকের মধ্যে আরও ব্ল্যাক করবে, ঠিক আছে। এ হচ্ছে ওভারলের কাজ। এই জন্য মোডটা কী করে দেবেন, এখানে নর্মাল করে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন আস্তে আস্তে এই যে হয়ে গেছে। ক্লিয়ার তো? ওকে। তারপরে আর কোনো কিছু কোয়েশ্চেন? জি স্যার। ব্রাশ টুলের কাজ হচ্ছে না? আচ্ছা, ডাউনলোড করার পরে খুঁজে পাচ্ছেন না? না, আচ্ছা যদি আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে ব্রাশটাকে, এখন আমার সিলেক্টেড আছে, কিন্তু এখানে ক্লিক করলাম অনেক বড় হয়ে চলে আসছে, আপনার বসেই না। আচ্ছা, তাহলে না বসার কারণ হতে পারে কালার। কালার কি দিচ্ছেন এখানে? কিন্তু এখানে ক্লিক করার পর বসে না। কি কোনো নোটিফিকেশন আসে? যেমন এরকমও আসতে পারে, যেমন ধরুন এখান থেকে দিলাম আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার, সলিড কালার একটা অ্যাডজাস্টমেন্ট দিলাম, ওকে দিলাম। দেওয়ার পর যদি এখন আমি ক্লিক করি তাহলে এরকম আসে, এরকম কিছু আসে। এর কারণ হচ্ছে কি আমরা জানি ব্রাশ টুল ইউজ করা হয় একমাত্র রাস্টার লেয়ারে। কোথায় ইউজ করা হয়? রাস্টার লেয়ারে। কিন্তু এটা কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার। যেমন এখান থেকে আমরা যে কোনো একটা লেয়ার নিলাম, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, অথবা ধরেন আপনি এখান থেকে একটা শেপ নিচ্ছেন, যেমন এখান থেকে এত বড় বড় করে একটা শেপ নিলেন। এই শেপটা কি রাস্টার না ভেক্টর? ভেক্টর। তাহলে আমরা জানি এখান থেকে রাস্টার ছাড়া ব্রাশ টুল কাজ করবে না। এখানে ক্লিক করলাম, এখানেও কাজ হচ্ছে না। একমাত্র ব্রাশ টুল কাজ করবে এখানে আপনি যদি এইভাবে প্লাস দিয়ে একটা লেয়ার নেন, দেন আপনি যদি এখানে ক্লিক করেন তাইলে ব্রাশটা কাজ করবে। কিন্তু এখানে যখন আপনি শেপ নিচ্ছেন, যেমন ধরুন আপনি এখানে শেপ নেবেন, শেপ নিয়েই কাজ করবেন, তাহলে একটা কাজ করতে পারেন। ধরলাম আমি এখানে মধ্যে একটা শেপ এইটা নিলাম, নেওয়ার পর এটাকে আমরা একটা কালার দিয়ে দিই, ধরেন এখানে। এখন আমি চাচ্ছি যে কোনোভাবে হোক এখানে এটা আমাকে অ্যাপ্লাই করতেই হবে। এক্ষেত্রে এটাকে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এখানে একটা অপশন আছে কি রাস্টারাইজ লেয়ার, রাস্টারাইজ দিয়ে দিবেন। দেন যদি আপনি ব্রাশ টুলে যান, যাওয়ার পর ক্লিক করেন, তাইলে কাজ করতেছে। বুঝা গেছে? আচ্ছা, আর কি আছে? নাই। আচ্ছা, তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে গিয়ে ইমেজ রিটাচিং, যেগুলো একসময় অনেক বেশি পপুলার ছিল। বর্তমানে এগুলো তেমন একটা পপুলার না। এখন এআই টুলস দিয়ে এগুলো রিটাচ করা যায়, তবে কিছু কাজ আছে আমাদের ডিজাইনের স্বার্থে করা লাগে। যেমন ধরেন একটা ছবি আপনাকে ক্লায়েন্ট দিচ্ছে, এটার ব্রাইটনেস একটু বাড়ায় দেয়া, এগুলা কালার একটু চেঞ্জ করে দেয়া,
এগুলো হচ্ছে কি আমাদের ডিজাইনের ক্ষেত্রে যখন আমরা সামনের ক্লাস থেকে ডিজাইনে চলে যাব তখন ওই টুলসগুলো আমাদের কাজে আসবে। এই জন্য ওই টুলসগুলো শেখানোর স্বার্থে বা বোঝার স্বার্থে এই যে রিটাচিংয়ে যতগুলো টুলস আছে এগুলো বোঝার প্রয়োজন আছে। অথবা অনেক সময় আছে যে অনেক পুরনো ছবি নষ্ট হয়ে গেছে, এগুলো আবার রিকভার করার জন্য আমরা অনেক সময় ফটোশপ দিয়ে এই টুলসগুলো ইউজ করে যতটুকু সম্ভব আমরা রিকভার করার চেষ্টা করি। তো এই কাজগুলো যদি আমরা এখান থেকে শুরু করি, তাহলে যদি আমরা একটা ছবি নিয়ে আসি, আপাতত ধরেন এখান থেকে এই ছবিটাই নিলাম। এখন এই ছবিতে ভালো করে খেয়াল করেন, অনেকগুলো স্পট আছে না, অনেকগুলো স্পট আছে। এখন আমরা চাচ্ছি এই স্পটগুলোকে রিমুভ করার জন্য। স্পট রিমুভ করব কোনগুলা, যেগুলো আসলে নর্মালি যখন আমি এটাকে জুম আউট করে এতটুকু নর্মাল ভিউতে আসি, এখানে থাকা অবস্থায় যেগুলো আমাদের চোখের মধ্যে পড়তেছে ওইগুলো রিমুভ করব। কখনো এগুলো খুব বেশি জুম করে রিমুভ করতে যাবেন না, না তাহলে কি হবে, আপনি রিমুভ করে শেষ করতে পারবেন না। প্লাস একটা সমস্যা হবে, সেটা হচ্ছে গিয়ে যখন রিমুভ করে আপনি জুম আউট করবেন তখন ফেসের যে একটা টেক্সচার আছে এইটার খুঁজে পাবেন না, সব ফিনিশিং হয়ে যাবে। ঠিক আছে? তো এই জন্য আমরা একটা নর্মাল ভিউতে দেখব কোনগুলো আমাদের দৃষ্টিকটু মনে হচ্ছে, ওইগুলা ঠিক করার চেষ্টা করব। এখন এইটা হচ্ছে গিয়ে যদি আমরা দেখি এই অংশগুলো এগুলো আমরা ঠিক করতে পারি, তবে একটা জিনিস মনে রাখেন, আমরা অলরেডি জানি ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আমরা জেনে আসছি যে আমরা এখানে কাজ করতে পারি দুইটা ওয়েতে, একটা ডেস্ট্রাকটিভ ওয়ে আর একটা কি নন ডেস্ট্রাকটিভ ওয়ে। ডেস্ট্রাকটিভ ওয়েতে কাজ করলে এটার উপর সরাসরি রিমুভ হয়ে যাবে, আর যদি নন ডেস্ট্রাকটিভ ওয়েতে কাজ করেন তাহলে অন্য একটা লেয়ারে এটা চেঞ্জটা আসবে, কিন্তু অরিজিনাল ছবিতে কোনো চেঞ্জ আসবে না। ঠিক আছে? ওকে, তাইলে আমরা দুইটা কপি নিলাম, একটাকে আপাতত হাইড রেখে তারপর এইটার মধ্যে আমরা কাজটা করব। সো আমরা প্রথমত যদি খেয়াল করি, এখানের মধ্যে হিলিংয়ের করার জন্য বা আমরা এগুলোকে ঠিক করার জন্য অনেকগুলো টুলস নিয়ে কাজ করবো। প্রথমত আছে এখানে স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুলে যদি আমরা আসি, এখানে আসার পর এখান থেকে আমরা চাইলে এগুলাকে রিমুভ করতে পারি। এখন স্পট হিলিংয়ের কাজ কি? স্পট হিলিংয়ের কাজ হচ্ছে গিয়ে ছোটো ছোটো অসঙ্গতি যেগুলো আছে, ছোটো ছোটো স্পট যেগুলো আছে ওইগুলাকে ঠিক করা। বড় কোনো স্পটকে ঠিক করতে গেলে দেখবেন মিলাইতে পারবেন না। এখন ছোটো স্পটগুলো দেখে দেখে রিমুভ করতে পারেন। এখন আমি ছোটো স্পটে এই স্পট হিলিং গেলাম, যাওয়ার পর ছোটো স্পট ধরেন এইগুলা, এইটা হচ্ছে ছোটো ছোটো স্পট, এগুলো ঠিক করতে হবে। তাহলে আমরা এখানে দেখেন এটা কার্সর দেখাইতেছে বৃত্ত আকারে, তাই না? এটাকে বড় করতে পারি রাইট ক্লিক করে, আমরা যদি ডান দিক দিয়ে নিই বড় হচ্ছে, বাম দিক দিয়ে নিলে ছোটো হচ্ছে, আর উপর নিলে এটা সফট হয়ে যাচ্ছে। তাহলে সফট রাখাটা আমাদের জন্য বেটার হবে, কারণ আমরা চাচ্ছি সে যাতে আশেপাশের অংশটা মিলায় ফেলে। বুঝা গেছে? এখন এটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে, আপনি সফট রাখবেন না হার্ড রাখবেন। আমরা এবার এটাকে আপাতত হালকা সফট রাখলাম। রাখার পর যত বড় অসঙ্গতি তত বড় বৃত্তটা রাখবেন, এর বেশি বড় নেবেন না। তাহলে আমরা জানি এইটাকে ঠিক করতে হবে, তাহলে এখন এইটাকে ধরে আমরা জুম করি যে এইটাকে আমাদেরকে ঠিক করতে হবে। তাহলে আমি জুম করার পর এটাকে একটু ছোটো করে দিলাম। ছোটো করার পর এখানে যদি আমি একটা ক্লিক করি, তাহলে এটা কী হয়ে গেল? চলে গেল না? চলে গেল, কিন্তু ঘটনাটা ঘটছে কোন জায়গায়? লেয়ারের উপরে, যে লেয়ার আছে ওই লেয়ারের মধ্যে। ঠিক আছে? কিন্তু আমি চাচ্ছি না এটা এখানে থাক, অন্য একটা লেয়ারে এটা কাজটা হোক। তাহলে আমরা এখানে নিতে পারি নতুন একটা লেয়ার। নেয়ার পর যদি আমি এখানে ক্লিক করি, তাইলে কাজ হয়েছে? হয় নাই। এর কারণ হচ্ছে গিয়ে এখানে আমাদের একটু ভালো করে খেয়াল করেন, আমরা এই যে এটা কিভাবে কাজ করতেছে, মূলত এটা কাজ করতেছে আমি যখন এখানে ক্লিক করতেছি, সে আশেপাশে যে কালারটা আছে ওইটার সাথে এটাকে ম্যাচ করে এখানে কোনো কিছু বসাইতেছে। এর মানে তার প্রয়োজন স্যাম্পল। কি প্রয়োজন? স্যাম্পল। এই লেয়ারে স্যাম্পল আছে, কিন্তু যখন নতুন একটা লেয়ারে গেলাম ওইখানে কোনো কিছু আছে, তাহলে সে আশেপাশে লেয়ার কি মিলাবে? কিছু তো মিলানো নাই এই লেয়ারে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, তাকে বলে দিতে পারি স্যাম্পল অল লেয়ার্স। এইটা বলে দেওয়ার পর যদি এখানে আমি ক্লিক করি, তাইলে এখন কাজ করছে। মনে থাকবে তো? তাহলে এখান থেকে আমরা যে অসঙ্গতিগুলো আছে এগুলো ঠিক করে দিই। যেমন এখান থেকে যেগুলো বেশি মনে হচ্ছে এগুলো ঠিক করে দিলাম, এই যে এখান থেকে ঠিক হয়ে যাচ্ছে। তারপরে এইভাবে ঠিক করার পর এটা একটু বড়, এটা অন্যভাবে কাজ করতে হবে। দেন এইগুলো ছোটো যেগুলো আছে এগুলো ঠিক করে দিলাম। জুম আউট করে দেখি, এই যে এখান থেকে আমি যদি জুম আউট করি, এই যে আগে কী ছিল আর এখন কী আছে। ঠিক আছে? এটা চেঞ্জগুলো বুঝতে পারবেন। তো আমরা এটাকে এভাবে রেখে তারপরে যেগুলো অসঙ্গতি আছে, যেমন এইটা আছে, এইটাও আছে, এগুলো ঠিক করে দিলাম। একসাথে হয়েছে? হবে, এখনো বাকি আছে। এই যে
তাহলে টেক্সচারটা কি ঠিক আছে? ঠিক থাকবে না, ঠিক আছে? এই জন্য আমি বলছি ছোটো করে তারপরে কাজ করবেন। যেমন এটা এখন এই অংশটা ঠিক করবো। এখন এই অংশটা ঠিক করতে গেলে ধরেন এইটাকে আমরা ঠিক করে দিলাম, এইভাবে ঠিক করলাম। এটা একটু বড় মনে হচ্ছে, এখন এটাকে ঠিক করতে গেলে একটু সমস্যা পড়তে পারে। যেমন এটাকে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, কিন্তু আমি চাচ্ছি একটা কাজ করতে পারি, এই তিনটাকে একসাথে চেঞ্জ করতে পারি। একসাথে চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে স্পট হিলিংয়ে না গিয়ে একটা কি আছে, হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে গিয়ে, আমি এখানে ক্লিক করি, কোনো কাজ হবে না। এই হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে গিয়ে তাকে আগে স্যাম্পল দিতে হবে, তারপরে কাজ করতে হবে। মানে এইখানে আপনি এটাকে রিমুভ করতে যাচ্ছেন, কিন্তু এইটার পরিবর্তে এখানে কি বসাবেন এটা তাকে বলে দিতে হবে, ঠিক আছে? এখন আমি এখান থেকে কি বসাবো? আমি তো আর এখানে নাকের অংশ তো আর এখানে বসাবো না, বসাইতে হবে কোনটা, এটার আশেপাশে কোনো একটা এরিয়া। তাহলে আমি এখান থেকে অল্টার ধরে এইখান থেকে একটা স্যাম্পল নিলাম, নেওয়ার পর এখানে একটা ক্লিক করব, ঠিক আছে? কিন্তু নিচ্ছে না, এর কারণ হচ্ছে গিয়ে এখন স্যাম্পল নেওয়ার মতো লেয়ার এখানে কোনো কিছু নাই। কারণ এখানে দেওয়া আছে স্যাম্পল কই থেকে নেবে, কারেন্ট লেয়ার থেকে। তাহলে কারেন্ট লেয়ারে কিছু আছে নাই, তাইলে আমরা দিলাম কারেন্ট অ্যান্ড বিলো। এটা দিয়ে যদি আমি এখান থেকে স্যাম্পল নেই, দেন যদি আমি এখান থেকে ক্লিক করি, তাইলে স্যাম্পলটা নিয়ে এখানে বসাই দিচ্ছে। আবার যদি আমি এখান থেকে ক্লিক করে এখান থেকে নিয়ে বসাই দিই, যে বসাই দিচ্ছে। এবং এটাকে আরেকটু বড় করি, বড় করে এইখান থেকে স্যাম্পল নিয়ে এখানে একটু বসাই দিলাম, এই যে ঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এইভাবে আমরা এগুলোকে ঠিক করে দিতে পারি। এখানের মধ্যে এই যে একটা অসঙ্গতি আছে, এটাকে আমরা এইখান থেকে ধরে নিলাম, নেওয়ার পরে এখানে এনে বসাই দিলাম, এই যে হয়ে গেল। তারপরে যদি আপনি মনে করেন এই যে লেয়ারটা আছে, এই যে এইটার দাগটা আছে, এটাকে যদি আপনি এখানে বাড়াইতেও চান, বাড়াইতেও পারেন, ঠিক আছে? এরকম যদি মনে করেন যে বাড়াবেন, তাহলে এখন আপনি এখান থেকে দেন, এই যে এইটাকে এখানে ক্লিক করলাম, দেন আপনি যদি এইভাবে দিয়ে দেন, এটা দিয়ে যদি একটা নামও লিখতে চান, নামও লিখতে পারবেন, ঠিক আছে? তাইলে আমরা এখান থেকে এগুলোকে ঠিক করে দিলাম। দেন এখন বিষয় হচ্ছে গিয়ে, এইটা তো বোঝা গেছে স্পট হিলিং এবং হিলিং ব্রাশ টুল। আচ্ছা, তারপরে একটা কী টুল আছে, প্যাচ টুল। প্যাচ টুলটা সাধারণত এখানে কাজ করা হয় না, প্যাচ টুল দিয়ে কাজ করা হয় ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডগুলোকে মিলানোর ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমি যা শুধু কাজটা দেখাই দিই এখানে কীভাবে কাজটা করে প্যাচ টুল। যেমন এখানে প্যাচ টুলে গেলাম, যাওয়ার পর এখানে প্যাচ টুল কাজ করে দুইটা মোড, একটা হচ্ছে সোর্স মোড আর একটা কি ডেস্টিনেশন মোড। সোর্স মোডের কাজ কি, আমরা যদি এখানে ক্লিক করি আলটিমেটলি কোনো কাজ হবে না, কারণ হচ্ছে কি আলটিমেটলি প্যাচ টুল ডেস্ট্রাকটিভ ওয়েতেই কাজ করে, নন ডেস্ট্রাকটিভ ওয়েতে কাজ করে না। এক্ষেত্রে আমাদের এই লেয়ারে সিলেক্ট করে কোনো লাভ হবে না, আমাদের সিলেক্ট করতে হবে কোনটা, এইটা, কারণ আমি জানি ডেস্ট্রাকটিভ ওয়েতেই কাজ করতে হবে। সো পেজ টুলে গেলাম, যাওয়ার পর আমরা যদি সোর্সটা নেই, যেমন ধরুন আমাদের সোর্সটা হচ্ছে কি এখান থেকে এইটা, এটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে আমি যদি ক্লিক করে এখান থেকে এখান থেকে ক্লিক করলাম, নেওয়ার পর যেখানে নিচ্ছি ওই অংশের স্যাম্পলটা ওইখানে নিয়ে বসায় দিচ্ছে, বুঝতে পারছেন? তাই কন্ট্রোল ডি দিই, তাহলে মিক্স হয়ে গেছে না, মিক্স হয়ে গেছে। এই হচ্ছে কি পেস্টুলের কাজ। এটা হচ্ছে বড়, অনেক বড় অসঙ্গতি, যেমন ধরেন এই বড় একটা এরিয়া আপনি ঠিক করবেন, এই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। যেমন ধরেন আমরা যদি এইখানের এই অংশটা আমরা ম্যাচ করতে যাচ্ছি এইটার সাথে, তাহলে আমরা এই অংশটাকে এইভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি আমি এটাকে ক্লিক করে এদিক দিয়ে নিয়ে আসি এবং এখানে বসায় দিই, কন্ট্রোল ডি দিয়ে দিই, তাহলে এই যে এটার এটা এইরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? যদিও ফেসের সাথে আমরা পেস্টুল দিয়ে ইউজ করি না, এগুলো বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের সাথে ইউজ করি আমরা, যা শুধু কাজটা মনে রাখেন। এখন পেজ টুলের কাজ আরও এরকম হতে পারে, যেমন ধরেন আপনি একটা ডকুমেন্ট এডিট করতে চাচ্ছেন, ঠিক আছে? ডকুমেন্ট এডিট বলতে কি, যেমন ধরেন আমরা একটা এখন ধরেন এখানের মধ্যে আপনার নামটা বসাবেন, ঠিক আছে? এটা সরাই ফেলবেন, এখানে অন্য কারোর নাম ছিল, এটাকে
এখানে আপনার নাম বসাবেন। এখন এখানে আপনার নাম বসাইতে হলে সাধারণত আমরা এইটাকে কি করতে হবে, কাটতে হবে না, কাটতে হবে। তাহলে এখানে এটাকে যদি আমি রিমুভ করি, এটার ব্যাকগ্রাউন্ডে কী থাকবে, এগুলোই তো থাকবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখন এগুলোকে সিলেক্ট করলাম এইভাবে, সিলেক্ট করার পর পেস্ট টুলটাকে আমরা যদি এখানে নিয়ে যাই, কন্ট্রোল ডি দিলাম, কী হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল না। এখন আপনি আপনার নাম বসায় দেন, বুঝা গেছে। আলটিমেটলি সে ব্যাকগ্রাউন্ডটাকে কী করতেছে, ম্যাচ করতেছে। এখন আপনি এখান থেকে যে কোনো কিছু বোঝাতে পারেন। আবার আরেকটা কাজ করতে পারেন, আরেকটা হচ্ছে কি, এটা ছিল কি সোর্স, আরেকটা আছে কি ডেস্টিনেশন। ডেস্টিনেশনে কীভাবে কাজ করবে, যেমন আমরা এখান থেকে পেস্ট টুলে গেলাম, যাওয়ার পর আমি এটাকে এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দিয়ে দিলাম ডেস্টিনেশন, দেন এটা ক্লিক করে আমরা এইখানে নিয়ে এসে বসাই দিলাম, কন্ট্রোল ডি দিলাম, এটা এখানে এসে বসে গেল। বুঝতে পারছেন? সোর্সের কাজ হচ্ছে কি, যেখানে স্যাম্পল, যেখান থেকে স্যাম্পল নেবেন ওইখানে এসে এটা বসে যাবে, আর ডেস্টিনেশন হচ্ছে এটাকে মুভ করে যে কোনো জায়গায় নিতে পারবে। সে কী করতেছে, যার শুধু মুভ হয় নাই, এইটা যার এইটা গিয়ে এখানে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে কী করে ফেলছে, মিক্স করে ফেলছে। তাইলে আমরা এখান থেকে যদি এই যে কোনোটাকে ডেস্টিনেশন করি, যেমন এটাকে সার্টিফিকেটটাকে আমরা এখানে চেঞ্জ করে এখান থেকে এখানে নিয়ে আসতে যাচ্ছি, এইটা এখানে চলে আসছে। কোনো বুঝার ক্ষমতা আছে কিন্তু কিছু এরকম বিভিন্ন ছবি বা পুরাতন ডকুমেন্ট, এগুলোর মধ্যে আমরা যদি অনেক ধরনের এডিট করতে পারি এই কাজ এইগুলা দিয়ে। আচ্ছা, এটা গেল পেস্ট টুল। আজকের টুলসগুলো একেবারে ইজি, এগুলা পারবেন আপনারা। তারপরে হচ্ছে কি সোর্স এবং ডেস্টিনেশন বুঝলাম, দেন আছে কি কন্টেন্ট এওয়ার মুভ টুল। এখন কন্টেন্ট এওয়ার মুভ টুলের কাজটা হতে পারে এরকম যে, কন্টেন্ট এওয়ার মুভ টুলের জন্য আমরা একটা ছবি নিয়ে আসি। আচ্ছা, এইখানে কন্টেন্ট নেওয়ার মুভ টুলটা টাইপ অফ পেস্ট টুলের মতোই কাজ করবে। কন্টেন্ট নেওয়ার মুভ টুলে গেলাম, যাওয়ার পর আমি বলটাকে এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা চলে গেলাম এডিট, তারপর এখানে আছে কন্টেন্ট নেওয়ার ফিল। দেন আমরা যদি খেয়াল করি বলটা কী হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে, ওকে দিয়ে দিলাম, বল নাই। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে এইটা হচ্ছে, এইটা এই যে কাজটা করছে, এটাকে আমি করছি না, ফটোশপ করছে? না স্যার, এই যে এই কাজটা করছে ফটোশপে কাজটা করছে কি, এখানে ব্যাকগ্রাউন্ডে কী ছিল, ব্ল্যাক ছিল, এই জন্য সে মিক্স করতে পারছে। কিন্তু অনেক সময় সে মিক্স করতে পারবে না। যেমন ধরেন আমি এখান থেকে এইটাকে না সরাইয়া মানুষটাকে সরাই দিই, এখন যদি এইভাবে নেই তাহলে কিন্তু হবে না, কারণ ছায়াটা কিন্তু মানুষের একটা অংশ, তাই না? তাহলে আমরা ছায়াটা সহ সিলেকশন করি আগে। এনে নিলাম, দেন এডিট, তারপরে কন্টেন্ট আবার ফিল, দেন আমরা যদি এটাকে ওকে দিয়ে দিই, কন্ট্রোল ডি দিলাম, দেখেন ভ্যানিশ করে ফেলছে না, ভ্যানিশ করে ফেলছে, কিন্তু কিছু অসঙ্গতি রয়ে গেছে। মানে এই কিছু অসঙ্গতি কীভাবে ঠিক করবেন, এখন আমরা জানি পেস্ট টুল দিয়ে আমরা এই ঘাসের কিছু অংশ যদি এখানে নিয়ে আসি, তাইলে তো আমাদের আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তাই না? তাইলে আমরা একটা কাজ করি, এখান থেকে এই ঘাসের কিছু অংশ এখানে সিলেক্ট করলাম, ডেস্টিনেশন দিয়ে এইগুলোকে আস্তে আস্তে এখানে নিয়ে আসি, কন্ট্রোল ডি দিই, এই যে আস্তে চলে আসতেছে, একটু বড় করে নিয়ে আসি। অথবা আমরা আরেকটা জানি, এখান থেকে আসে হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল নিয়ে আমরা এখান থেকে অল্টার ধরে একটু ক্লিক করলাম, দেন এই ঘাসগুলো আস্তে আস্তে এখানে নিয়ে আসলাম, এখানে ক্লিক করলাম, এই যে, এবং হিলিং ব্রাশ টুলটাকে একটু সফট করে দিতে রে, এটা আর একটু বেটার কাজ করবে। এই যে আস্তে আস্তে
ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু একেবারে ভালোভাবে ঠিক করতে গেলে আপনাকে ইমেজটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? একেবারে মোটামুটি এখন তো এটা খারাপ দেখাইতেছে না, ঠিক আছে? এতটুকু রাখতে পারেন। তারপরে যদি পেস্ট টুল দিয়ে আরেকটু কাজ করতে চান, কাজ করতে পারেন। যেমন পেস্ট টুল নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে সোর্স দিয়ে দিলাম। সোর্স দিয়ে যেটার সাথে মিলে, যেমন এই অংশটাকে আমি চাচ্ছি এটার আশেপাশে কোনো একটা দিয়ে মিলাই দিতে, যেমন এখান থেকে এটা দিলাম, কন্ট্রোল ডি দিলাম, এই যে একটু মিক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইভাবে আমরা এটাকে মিক্স করে ফেলতে পারি। প্লাস আরেকটা কাজ করা যায়, আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে যাই। এখানে আমরা একটু আগে এইটা ছিল, এখানে আমাদের এরকম আমরা কন্টেন্টে আবার মুভ টুলে আসি, কিন্তু আমি করতেছি এটাকে ভ্যানিশ। আপনি চাইলে এটাকে সিলেক্ট করে এটাকে এখান থেকে এইখানে নিয়ে আসলাম, দেন ওকে দিয়ে দিলাম। তাইলে এখানে কয়জন হইল? ডাবল হয়ে গেছে না? ডাবল হয়ে গেছে। আবার আরেকটা কাজ করা যায়, আপনি চাইলে এখান থেকে কন্টেন্ট এবার মুভে যাই, যাওয়ার পর আমি চাচ্ছি এটাকে এডিট থেকে কন্টেন্ট এবার ফিল না দিয়ে, এটা তো এইভাবে ডাবল হওয়ার কথা ছিল না। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের মুভ করতে হলে পেস্ট টুল ইউজ করতে হবে। পেস্ট টুল থেকে আমরা মুভ করতে পারি, এখান থেকে পেস্ট টুল দিয়ে আমরা এটাকে মুভ করে এইভাবে ভ্যানিশ করতে পারি। অথবা মুভের জন্য এটা কেন কাজ করতেছে না, সাধারণত তো মুভ হয়ে যায়, কপি থাকে না। আচ্ছা, তাইলে এটার কারণ হতে পারে এখান থেকে মুভ, এই যে দেন যদি আমরা এটাকে মুভ করি, ওকে দিয়ে দিলাম, এখন হয়েছে, বুঝতে পারছেন? একটা ছিল এক্সটেন্ডেড মোডে ছিল, এটা খেয়াল করি না। এই যে এক্সটেন্ডেড মোড থাকলে এক্সটেন্ড করবে অথবা মুভ করবে। সো আপনারা চাইলে এটাকে যে কোনো পজিশনে নিয়ে আসতে পারেন। যে এখানে নিয়ে আসলাম, ওকে দিলাম, এইটা চেষ্টা করবে ব্যাকগ্রাউন্ডের সাথে যতটুকু পারে তারা ম্যাচ করতে। সো আমরা চেষ্টা করব যে সেম সলিড ব্যাকগ্রাউন্ডে এই কাজগুলো করার, কারণ আপনার এই যে কাজটা, এই কাজটা কিন্তু পুরোটাই এআই করতেছে, আমরা করতেছি না, ঠিক আছে? সে যতটুকু পারে, বিজি ব্যাকগ্রাউন্ড হলে দেখবেন একটু এলোমেলো হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদেরকে এই হিলিংগুলা ইউজ করে, এগুলো ইউজ করে আমাদেরকে এগুলোকে আবার ঠিকঠাক করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে যে আমরা যদি আসি এখানের মধ্যে কন্টেন্টে আমার মুভ টুল তো আর বুঝতে পারতেছি। ধরেন আপনি একটা ছবি তুলছেন, আপনার পিছনে হঠাৎ একজন মানুষ এসে দাঁড়ায় গেছে, ছবিটা ভালো ছিল কিন্তু মানুষটার জন্য এটা আর ইউজ করতে পারতেছে না। তখন মানুষটাকে সিলেক্ট করে এটাকে ভ্যানিশ করতে পারবেন না, এখন ভ্যানিশ করা যাবে। এখন ভ্যানিশ করার পরও হয়তো বা একটু সমস্যা দেখা দিতে পারে। তখন আমরা কি করি, যেমন বেশি সমস্যা দেখা দিলে, ধরেন আমরা এখান থেকে এটাকে এই অংশটাকে ভ্যানিশ করতে যাচ্ছি, মানে এই অংশ ভ্যানিশ করতে গেলে আমরা এটাকে সিলেকশনটা করতে হবে একেবারে পারফেক্টলি, ঠিক আছে? সিলেকশন করার পরও যদি একটু ঝামেলা থেকে যায়, তখন আমরা কি করি, তখন আমরা এটাকে ব্লার করে দিই, হালকা একটু ব্লার করে দিই। তাহলে ব্লার টুল আমরা সামনে চলে আসতেছি, তখন আমি দেখাই দিব এটা কীভাবে ঠিক করবেন। এর একটা আছে কি, রেড আই টুল। এই চারটা বুঝতে পারছেন তো? আচ্ছা, তাহলে রেড আই টুল কীভাবে কাজ করে? আচ্ছা, কন্টেন্ট নেওয়ার মুভ টুলের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে, যেমন ধরেন এইখান থেকে আপনি কোনো কিছু মুভ করতেছেন, রিমুভ করতেছেন। যেমন এখান থেকে যদি আমি দেখি, এইটা না, এটাই নিলাম। নেওয়ার পর আমি চাচ্ছি পার্সনটাকে ভ্যানিশ করতে। তাহলে আমরা জানি অলরেডি পার্সনের সিলেকশন কীভাবে নেওয়া লাগে, জানি না? তাহলে আমরা এখান থেকে দিয়ে দিলাম কি, এখান থেকে সিলেক্ট সাবজেক্ট দিয়ে আমরা একটু অপেক্ষা করতে হবে, সিলেক্ট সাবজেক্ট চলে আসবে। দেন যতটুকু সিলেকশন হয়েছে এর চেয়ে একটু বেশি সিলেকশন আমাদেরকে নিতে হবে। তাহলে সিলেকশনের এরিয়াটা একটু বাড়ানো যায় কীভাবে? সিলেক্ট থেকে মডিফাই, তারপর এখানে কে দিব, এক্সপান্ড। এক্সপান্ড দিয়ে ধরেন আমরা চাচ্ছি এখান থেকে 2 পিক্সেল বাড়ায় দিতে, ওকে দিয়ে দিলাম, তাহলে আরেকটু বেড়ে গেল। দেন যদি আমার কন্টেন্টে আর মুভ টুলে যাওয়ার প্রয়োজন নাই, আমরা চলে গেলাম এডিটে, তারপর এখান থেকে দেখেন কন্টেন্টে আবার ফিল আছে, এখানে গেলাম, যাওয়ার পর দেখেন সে এইটাকে ভ্যানিশ করে দিছে, ঠিক আছে? কিন্তু দেখেন এখানের মধ্যে একটা ব্লু সাইন আসতেছে। এই ব্লু সাইন মানে
সে স্ক্যান করে দেখতেছে যে আসলে সে ব্যাকগ্রাউন্ডে কি রাখবে। এখানে স্ক্যানের এরিয়াটাকে আপনি চেঞ্জ করতে পারেন। আপনি চাচ্ছেন এইগুলো যাতে সে না রাখে, তাহলে আমি এখান থেকে মাইনাস করে দিই, তাহলে স্ক্যানের এরিয়াটা সে আর রাখবে না, এই অংশটাকে স্ক্যান করবে না সে, এগুলো ছাড়া সে স্ক্যান করে তারপরে ব্যাকগ্রাউন্ডটা বসাবে। কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে কি এইগুলো যাতে স্ক্যান করে সে এইগুলোর সাথে ম্যাচ করে এটার ব্যাকগ্রাউন্ডে এইগুলা বসায়। এক্ষেত্রে আমরা স্ক্যানের এরিয়াটাকে বাড়ায় দিব এইভাবে। যদি কোনো কারণে দেখেন পারফেক্টলি ম্যাচ করতেছে না, তাহলে স্ক্যানটা একটু ভালো করে খেয়াল করবেন যে সে পারফেক্টলি স্ক্যান করতেছে কিনা। এই যে এখানের মধ্যে এইভাবে দিয়ে দিলাম, দেন ওকে দিলাম, একটু সময় দিতে হবে, কন্ট্রোল ডি দিলাম, এই যে ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু মানুষের এটা ছাপ রয়ে গেছে না, রয়ে গেছে। একটা কাজ করবেন, তখন আপনি কি করতে পারেন, এখান থেকে হিলিং ইউজ করেন, তারপরে এখান থেকে যদি আমরা স্পট হিলিং, পেস্টুল এগুলো ইউজ করি, তাহলে এগুলো ঠিক করা যাবে। যেমন হিলিং ইউজ করলাম, ইউজ করে আমি এখান থেকে ধরেন এই অংশটা ঠিক দিয়ে দিলাম এইভাবে, এটাকে দিয়ে দিলাম এখানে এরকম। এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু ঠিক করা যাচ্ছে, এই যে একটু সময় দিলে এগুলোও ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন? হিলিং করে আমরা এগুলোকে ঠিক করে দিতে পারি। তাহলে এটা গেল আমাদের কন্টেন্ট দেওয়া। তারপরে ছিল রেড আই টুল। রেড আই টুল কোনটা, যেমন ধরেন এখান থেকে আমরা রেড আই ইমেজ, আগে এক সময় এই ধরনের ছবি উঠে যেত না, এই যে এইভাবে ডিজিটাল ক্যামেরা ছিল প্রথম, এইরকম অনেকগুলো ছবি তো প্রথম দেখতাম এরকম উঠতো। তো এই ছবিগুলো একসময় নষ্টর কাতারে পড়ে যেত, যেগুলো আর ইউজ করা যাবে না, ঠিক আছে। কিন্তু এইগুলা এখন আপনারা যদি এরকম কোনো ছবি থাকে, তাইলে যা শুধু রেড আই টুলে যাবেন, এখান থেকে যাওয়ার পর যা শুধু এখানে এটা ক্লিক করবেন, এটা একটু বড় করে দিই, এই যে এখানে ক্লিক করলাম, ঠিক হয়ে গেছে না? বুঝতে পারছেন? এ হচ্ছে রেড আই টুলের কাজ। এখান থেকে আপনারা এই রেড আই টুলের একটা মাত্রই কাজ, আর কোনো কাজই নাই তার, ঠিক আছে। যা শুধু এই রেড আইগুলো ঠিক করবে। তাহলে এইখানে আমাদের যে 5টা টুল আছে এগুলো বোঝা গেছে। তারপরে আমরা চলে আসি, এখানে আছে ক্লোন স্টাম্প টুল, আর এটা আছে প্যাটার্ন স্টাম্প টুল। ক্লোন স্টাম্প টুলের কাজ কি? যেমন ধরেন এখানে আমাদের ক্লোন মানে কি, আমরা যদি এখানে ক্লোন নেই, ক্লোন করতে পারবেন না, কারণ ক্লোন করতে হলে আগে ক্লোনটাকে কপি করতে হবে, কোনটাকে ক্লোন করতেছেন, বা আপনি করতে পারেন কপি। অল্টার ধরে একটা স্যাম্পল নিলাম, এখন আমি যেখানে ক্লিক করবো এটা কি হয়ে যাবে, ক্লোন হয়ে যাবে। যেমন আমরা এখন যা শুধু এই অংশটা ক্লিক করছি যখন, যেমন খেয়াল করে একটু, এটাকে আমি অল্টার ধরে ক্লিক করছি, এখন আশেপাশে যতগুলো আছে সবগুলোকে ক্লোন করছে। আমি যখন এটাকে মুভ করতেছি, এই ক্লোনের এরিয়াটাও কিন্তু মুভ করতেছে। যেমন আমি এই দিক দিয়ে আসলাম, এখানে মধ্যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর যখন আমি একটু নিচের দিক দিয়ে আসবো, যেমন এখানে ক্লিক করব, তখন দেখবেন এই অংশগুলো আস্তে আস্তে চলে আসতেছে। যেমন আমি একটু ভালো করে দেখাই এটা, যেমন এইটাকে আমি ক্লোন করতে যাচ্ছি, এখন যদি আমি এখানে এটা ক্লিক করি, তাহলে এটা ক্লোন হয়ে এখানে চলে আসবে, এই যে এখানে চলে আসবে। কাজ করতেছে না কেন, কারণ হচ্ছে এখানের মধ্যে কারেন্ট লেয়ার না, কারেন্টের বিলো লেয়ার দিতে হবে। নতুন লেয়ারে যাই, তাইলে বোঝা যাবে। এটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, এখানে বোঝা যাচ্ছে না তেমন একটা। যেমন ধরেন আপনি এই যে ফুল বা যে কোনো কিছু আছে, এটা কি বাল্বগুলো যেগুলো আছে সেগুলোর পরিমাণটা বাড়াইতে যাচ্ছেন, ঠিক আছে। আমি ক্লোন স্টাম্প টুল নিয়ে এখান থেকে আমি এটাকে অল্টার ধরে স্যাম্পল নিলাম, নেওয়ার পর যদি আমি এখানে ক্লিক করি, তাহলে এই যে এখানে আস্তে আস্তে চলে আসতেছে, এখানে চলে আসতেছে, যে ক্লোন হইতেছে, মানে আপনি যেটার স্যাম্পল নিছেন এটা আপনি এই দিক দিয়ে আরও বাড়াইতে পারতেছেন, মানে যা শুধু কপিটাও সে বাড়াইতেছে। এই যে আমরা আরও বাড়াই দিচ্ছি এদিক দিয়ে, এখান থেকে স্যাম্পল নিলাম, এদিক দিয়ে আরও কিছু বাড়াই দিই, এই যে আরও ক্লোন হইতেছে। ক্লোন মানে কি, কপি হওয়া, ঠিক আছে। আরও কিছু পরিমাণ বাড়াই দিচ্ছে। যেমন এখান থেকে যদি আমি এই অংশটাকে ক্লোন করি, তাহলে এইটাকে আমি যদি এখানে ক্লিক করি,
তাহলে এটা কি করতেছে আস্তে আস্তে বাড়ায় দিই, যদিও এটার সাথে যাবে না। এটা হচ্ছে এক ধরনের টেক্সচারের ক্ষেত্রে, যেমন ধরুন এইটার ক্ষেত্রে এটা সম্ভব, যেমন আমরা যাচ্ছি এই গাছের পরিমাণটা এদিক দিয়ে একটু বাড়ায় দিতে, তাহলে আমি এখানে অল্টার ধরলাম, দিয়ে যদি আমি এখানে ক্লিক করি তাহলে মনে হচ্ছে গাছের পরিমাণটা কী হইতেছে আস্তে আস্তে বাড়তেছে, এই যে বাড়তেছে একটু এইভাবে এভাবে বাড়ায় নিলাম কিছু, এই যে আর একটু বেড়ে গেছে, এখানে এই অংশটা বেড়ে গেল। তো এই হচ্ছে ক্লোনের কাজ। তারপর হচ্ছে এর প্যাটার্নের কাজকে এখানে ক্লিক করলাম, তাহলে এটা কী হয়ে গেল, প্যাটার্ন হয়ে গেল। কিন্তু আলটিমেটলি এখানের মধ্যে এই প্যাটার্নটা তো আমরা বানাই নাই, প্যাটার্নটা আগে থেকে বানানো ছিল। এখন প্যাটার্নটা বানাবেন কীভাবে? প্যাটার্ন বানাইতে হলে আপনাকে সিম্পল এটা কাজ করতে হবে। প্যাটার্ন এখানে কাজ করে একমাত্র চতুর্ভুজ বা রেক্টেঙ্গুলের মাধ্যমে, আর কোনোভাবে এখানে প্যাটার্ন কাজ করে না। যে কোনো একটা সিলেকশন যদি আপনি চতুর্ভুজ আকারে নিতে পারেন, যেমন ধরেন আমরা এখান থেকে ইলিপস নিলাম, নেওয়ার পর ইলিপসটাকে আমরা এত বড় এটা নিলাম, নেওয়ার পর এখন আমি এটাকে একটা সিলেক্ট করবো। এটাকে সিলেক্ট করতে হবে অবশ্যই রেক্ট্যাঙ্গুলের মাধ্যমে, এর বাইরে কোনো কিছু দিয়ে কাজ হবে না। এটা দিয়ে আমরা সিলেক্ট করলাম, এইখানে এত বড় করে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা চলে গেলাম এডিট, তারপর এখান থেকে একটা অপশন আছে ডিফাইন প্যাটার্ন, ডিফাইন প্যাটার্ন দিলাম, ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমাদের প্যাটার্নটা চলে আসছে। আমরা যদি এখানে যাই, যাওয়ার পর আমরা এখান থেকে ক্লোন স্টাম্প টুলে গিয়ে প্যাটার্ন স্টাম্প টুলে গেলাম, দেন এইখান থেকে আমরা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যেটা বানাইছি এটা ছিল এটা। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কী হয়েছে, চলে আসছে না প্যাটার্নটা? বুঝতে পারছেন? এটা হচ্ছে প্লেট প্যাটার্ন স্টাম্প টুলের কাজ। এইভাবে আমরা প্যাটার্ন বানাইতে পারি। আচ্ছা, এটা গেল প্যাটার্নের কাজ। তারপরে আসে এখান থেকে আমরা, এটা আছে হিস্ট্রি ব্রাশ টুল, আর এটা হচ্ছে কি আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। হিস্ট্রি ব্রাশ টুলের কাজ কি? হিস্ট্রি ব্রাশ টুলে গেলাম, যাওয়ার পর হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আমি এখানের মধ্যে যে কাজটা করব, যেমন ধরেন এখানের মধ্যে আমরা অনেকগুলা চেঞ্জ করছিলাম না, অনেকগুলো চেঞ্জ। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আলটিমেটলি কী হচ্ছে, এখানে আগের জায়গায় ফিরে আসতেছে, মানে আগে যত কাজ করছেন সব রিমুভ হয়ে গিয়ে আগের জায়গায় এই লেয়ারে ফিরে আসতেছে। এখন এই হিস্ট্রিটা হতে পারে যে কোনো একটা লেয়ারের উপরে, এখানের মধ্যে আলাদা আলাদা লেয়ার, সব কিছু আলাদা। আমি চাচ্ছি এখানের মধ্যে ধরেন আমরা এখানের মধ্যে হিস্ট্রি ইউজ করি, এখানে অলরেডি কোনো কিছু ইউজ করা হয় নাই। আমি চলে গেলাম এখান থেকে ইমেজে, যাওয়ার পর অ্যাডজাস্টমেন্টে, দেন আমরা দিয়ে দিলাম এখান থেকে হিউএন স্যাচুরেশন অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে ওকে দিয়ে দিলাম। দেন আমরা একটা কাজ করতে পারি, সিলেক্ট করলাম সাবজেক্ট, এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করলাম। সিলেক্ট সাবজেক্ট করার পর চলে গেলাম হিস্ট্রি ব্রাশ টুলে, যাওয়ার পর যদি এখানে ক্লিক করি তাহলে সাবজেক্টের কালারটা কি হয়ে গেছে, আগের জায়গায় চলে আসছে, আর ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। বুঝতে পারছেন? সো এইটা কখন কাজ করা হয়, এগুলো হচ্ছে গিয়ে যেমন ধরেন বিভিন্ন ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের জুয়েলারি, যেমন একটা জুয়েলারি যদি আমরা একটা ইমেজ নিয়ে আসি, জুয়েলারি ডিজাইন না, জুয়েলারি দিলাম, এটাকে আমরা এখান থেকে কপি ইমেজ দিলাম। এটা দিলাম, তারপর আমরা এখান থেকে আপাতত এটাকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা এখানে দিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দিয়ে ওকে দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে সাবজেক্টটাকে সিলেক্ট করি, সিলেক্ট সাবজেক্ট। দেন এখন সাবজেক্টের এরিয়াটাকে একটু বাড়ায় দিই, সিলেকশন টুল দিয়ে এখান থেকে এতটুকু পর্যন্ত বাড়াইতে হবে।
দেন আমরা এখান থেকে হিস্ট্রি ব্রাশ টুলে গেলাম, যাওয়ার পর এখান থেকে এইটার সিলেকশনের মধ্যে আমরা হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে, এটা কাজ করতেছে না কেন এখন, আচ্ছা এখানে ঝামেলা হচ্ছে গিয়ে আমরা অলরেডি এইটাকে একটা সমস্যা করছি, সেটা হচ্ছে গিয়ে আমরা ক্রপ করে দিচ্ছিলাম, এই জন্য তারা বলতেছে তারা হিস্ট্রিটা মনে রাখতে পারতেছে না। তাইলে একটা কাজ করা যায়, এটাকে সেভই করতে হবে। ইমেজ, তারপর অ্যাডজাস্টমেন্ট, তারপরে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলাম, ওকে দিলাম, তারপরে এটাকে আমরা দিয়ে দিলাম সিলেক্ট, সাবজেক্ট সিলেক্ট, দেন আপাতত যতটুকু আছে এগুলোকে আমরা রেখে দিলাম, দেন হিস্ট্রি ব্রাশ চলে গেলাম। এখন যদি আমরা এখান থেকে ক্লিক করি, কন্ট্রোল ডি দিই, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডটা একরকম, আর এইটাকে ফোকাস করার জন্য, এগুলো হচ্ছে প্রোডাক্ট ফোকাসের জন্য আমরা এগুলো ইউজ করি। তাহলে হিস্ট্রি দিয়ে আমরা আরও বাকি যেগুলো আসে নাই এগুলোকেও ঠিক করে দিতে পারি। যেমন আমরা এই অংশটাকে ঠিক করে দিয়ে আবার যদি নিয়ে আসি, সিলেকশন করে নিয়ে আসতে পারেন, পরেও নিয়ে আসতে পারেন, যেমন এটা। এগুলো হচ্ছে প্রোডাক্টের বিভিন্ন সময় আপনাদেরকে ক্লিপিং করতে হবে, অথবা এইভাবে অনেক সময় ক্লায়েন্ট চাবে যে তার এই প্রোডাক্টগুলো এইভাবে দেখানোর জন্য, অথবা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, বিভিন্ন ধরনের ফিউনাল বা অনেক ধরনের আছে, যেমন ধরেন 3জন ক্রিকেটার একসাথে খেলছিল, একজন অবসর নিয়ে নিছে, তাহলে একজন হয়ে গেছে সাদা কালো আর বাকি 2জন রঙিন, এরকম দেখা যায় অনেক সময়, এরকম দেখা যায়, ওই কাজগুলো এইভাবেই করা হচ্ছে, ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনারা এইভাবে মনে রাখতে পারলে ডিজাইন এগুলো কাজে লাগাইতে পারবেন। তারপর হচ্ছে এখানের মধ্যে একটা আছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। আর্ট হিস্ট্রি ব্রাশ টুলের কাজ কি, আমরা যদি এখান থেকে আর্টিস্টিক টাইপের কোনো কিছু বানাইতে চাই, যেমন ধরেন আমরা এখান থেকে এই ছবিটাকেই, এটাকে আমি ডিলিট করে দিলাম, এটাকে কন্ট্রোল জে দিয়ে এটাকে আপাতত লক রাখি, দেন আর্ট হিস্ট্রিতে গেলাম, আর্ট হিস্ট্রিতে গিয়ে এটাকে একটু বড় করে দিয়ে আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে এই যে একটা ঝামেলা হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে গিয়ে টাইট শর্ট দেওয়া আছে, আমি পিক্সেলটা কমায় দিই, এটাকে একটু ছোটো করে দিই, দেন এখান থেকে আমরা যদি একটু লুজ মিডিয়াম দিয়ে তারপরে যদি এটাকে কাজ করি, যেমন এটা কার্টুন টাইপের কোনো কিছু বানাইতে যাচ্ছেন, এটা দিয়ে হবে না, লুজ মিডিয়াম দিয়ে হবে না, চেঞ্জ করি, যেমন টাইট মিডিয়াম না দিয়ে এইটা হবে। আমরা আরেকটু পিক্সেলটাকে একটু কমাই দিলাম, এই যে এরকম কার্টুন টাইপের কোনো কিছু বা এইগুলো অয়েল পেন্টিং টাইপের কোনো কিছু যদি বানাইতে চান, তাহলে এটা এরকমভাবে ইউজ করলে বুঝতে পারবেন। যেমন এখান থেকে এটা ইউজ করলে বুঝতে পারবেন যে কোনটা কখন কীভাবে কাজ করছে। এগুলো চেঞ্জ করে এখানে লুজ কার্ল দিলে কার্লি টাইপের হয়ে যাবে, যে কার্লি টাইপের হয়ে যাচ্ছে এরকম। তেমন একটা প্রয়োজন পড়ে না, কারণ এগুলো এখন কাজ হয় না তেমন একটা, ঠিক আছে, যা শুধু টুলসগুলো দেখা দিচ্ছি। তারপরে এখান থেকে আমি যাচ্ছি আগের জায়গায় ফিরে যেতে, ঠিক আছে। এখন কন্ট্রোল জেড দিয়ে যাওয়ার সম্ভব না, এখান থেকে আমরা আর্ট হিস্ট্রি ব্রাশটা নিলাম, নিয়ে যা শুধু এটা ক্লিক করলাম, তাইলে আগের হিস্ট্রিতে চলে গেছে। কোন হিস্ট্রিতে যাবে, যে হিস্ট্রিতে এটা ওপেন করা হয়েছিল, ঠিক আছে, যেভাবে ছিল ওইভাবে চলে আসবে। তাহলে এটা গেল আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। তারপরে হচ্ছে এখানের মধ্যে আরও আছে ইরেজার, তো আর চলে গেছে। এখানে আছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল নিয়ে কথা বলবো ডিজাইনে। আপাতত যাই ব্লার টুল, শার্পেন টুল, তারপরে স্মাচ টুল। ব্লার টুলের কাজ তো নাম শুনেই বোঝা যাচ্ছে এটা কী কাজ, কী হতে পারে ব্লার টুলের কাজ।
ব্লার করা। এখন অনেক সময় আপনি একটা ছবি তুলছেন, আপনি চাচ্ছেন পিছনটা একটু ব্লার করতে, পরেও ব্লার করা যাবে ফটোশপ দিয়ে। অথবা আমরা যদি এটাকে প্রথমে ব্লার করি, পরে কিন্তু ঠিক করা যাবে না। যেমন ধরেন আমরা একটা ছবি নিয়ে আসি এখান থেকে, এইটাকে নিয়ে আসলাম, অথবা এটার থেকে অন্য কোনো কিছু পাওয়া যায় কি না। এটা নিয়ে আসলাম, তারপর চলে গেলাম ব্লার টুলে। যাওয়ার পর এইখান থেকে আমরা এইটাকে ব্লার করতে যাচ্ছি, তাহলে আমরা এগুলোকে যদি ক্লিক করি আস্তে আস্তে ব্লার হয়ে যাবে। এটাকে আমরা স্ট্রং রেখে যদি কাজ করি, স্ট্রংরা এভাবেই থাক, স্ট্রেংথটা ভালোই আছে। কাজ কি হচ্ছে না? হচ্ছে স্যার। এই যে আমরা যদি এখান থেকে ব্লার এইটাকে আর একটু আর বাড়ানো সম্ভব না, এটা এইভাবেই এটাকে ব্লার করতে হবে। এই যে আস্তে আস্তে ব্লার হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না যেহেতু ছবিটা একটু অন্যরকম, এই জন্য বোঝা যাচ্ছে না। এক্ষেত্রে আমরা আরও একটু ডিফারেন্ট ওয়েতে ব্লার করতে পারি। সেটা হচ্ছে গিয়ে যে ধরেন এই ফিল্টারে গেলাম, যাওয়ার পর এখানে একটা অপশন আছে কি ব্লার, তারপরে দিয়ে দিলাম গর্সিয়ান ব্লার, বা যে কোনো যেটা দিতে যাচ্ছে আমি গর্সিয়ান ব্লার দিয়ে দিলাম। তারপর এখান থেকে ব্লারের পরিমাণটা বাড়াই দিলাম, ওকে দিলাম। তারপরে আমি চাচ্ছি এখানের মধ্যে এটা রাখবো না, তাইলে এখানের মধ্যে এইটাকে আগের জায়গায় নিয়ে আসলাম। বুঝতে পারছেন? তো এইটাও করতে পারেন, অথবা এইরকম হয়ে যাবে একটু বেশি সময় নিয়ে ব্লার করলে এইটাও এরকম হয়ে যাবে। তো এইটাও হবে। আবার অপাসিটি যদি আমরা এখান থেকে কমায় দিই, এটার অপাসিটি কমাই দিলাম হিস্ট্রি ব্রাশ টুলের, তাহলে কিছু অংশ এটা ফিরতও নিয়ে আসতে হবে। যেমন আমরা এখান থেকে অপাসিটি আরও কমাই দিলাম 17%, তাহলে হালকা ধরেন এটা একটু বেশি দেখা যাবে, তাহলে এটাকে একটু বেশি কম কম ব্লার করলাম। তারপরে এটা দেখা যাবে এরকমভাবে যদি ক্লিক করি, তাহলে আস্তে আস্তে এগুলা ফিরতও নিয়ে আসতে পারবে। ঠিক আছে? এইগুলা এই যে একটা হচ্ছে গিয়ে এখন দিছিলাম কি গর্সিয়ান ব্লার, যে নর্মাল যে ব্লার আছে এটা। আপনি যদি এখান থেকে ফিল্টারে যান, এখানে আছে মোশন ব্লার। মোশন ব্লার হতে পারে যে এক জায়গা থেকে যাচ্ছে একদিক দিয়ে আসতেছে, যেমন এখানে মোশন ব্লার দিলাম, দেওয়ার পর দেখেন এখান থেকে ক্লিয়ারলি এই যে মোশন টাইপের একটা ব্লার হচ্ছে। ঠিক আছে? তো আপনি যদি মোশনটাকে চেঞ্জ করেন, আমরা যদি এখানে চেঞ্জ করি, এখন আছে হরিজন্টালি, এখন হয়ে যাবে কি ভার্টিক্যালি। ঠিক আছে? সো এইগুলো একটা একটা করে যদি আপনি দেখেন, খেয়াল করেন, আমরা এইগুলো ডিজাইনে গেলে ইউজ করবো। যেমন লেন্স ব্লার, লেন্সের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, এখান থেকে লেন্স টাইপের একটা ব্লার চলে আসবে, যে এই যে এরকমভাবে আপনি এগুলোকে রেডিয়াসগুলো চেঞ্জ করতে পারেন। লেন্স সাধারণত একটা নির্দিষ্ট পয়েন্টে লেন্সটা হবে। যেমন আমরা এখান থেকে রেডিয়াস যদি চেঞ্জ করে বাড়াই, রেডিয়াসটা বাড়াইলাম, একটু সময় নেবে। এইগুলা আপনার কম্পিউটারের যদি খুব বেশি ভালো কনফিগারেশন থাকে, তাইলে এগুলা ইউজ করতে পারবেন, কারণ এই ব্লাডটা অনেক বেশি র্যাম ইউজ করে। ঠিক আছে? এই জন্য সবসময় এগুলো দেখানো সম্ভব হয় না। ডিজাইনে গেলে ব্লার নিয়ে আরও কথা হবে, ডিজাইনে গেলে ব্লার নিয়ে কাজও হবে। সিম্পল ব্লার যেগুলো আপনারা ইউজ করতে পারবেন, কিছু ব্লার আছে এখান থেকে যদি আমি সারফেস ব্লার দিয়ে দিই, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে এখানে। ঠিক আছে? এটা কিন্তু র্যাম কিন্তু 16 GB। ঠিক আছে? 16 GBতেও যদি এই অবস্থা হয়, তাহলে আপনাদের এখানে তো বুঝতেই পারতেছেন। ঠিক আছে? তো এই জন্য সব কিছু এখানে দেখানো সম্ভব হচ্ছে না। তারপর আমি কিছু ফিল্টার নিয়ে কথা বলবো আজকে, আপাতত এগুলো শেষ করি। তারপর হচ্ছে এখানের মধ্যে আর কি ছিল, আর্ট হিস্ট্রি তো শেষ। তারপর এখানের মধ্যে আছে শার্পেন টুল, স্মাশ টুল। শার্পেন টুলের কাজকে আরেকটু শার্প করে দেওয়া। যেমন ধরেন আপনি এখান থেকে একটা ছবির থেকে যদি দেখি, তাহলে আমরা এখান থেকে এই ধরেন এইটাকে আমরা আপাতত ক্লিক করলাম, এখানে একটু শার্প করে দিই, তাহলে দেখেন আর একটু ডিটেলটা কী করতেছে, সে বাড়ায় দিচ্ছে। এই দুইটার মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে না? ডিটেলস বাড়াইছে। কিন্তু শার্পেন যখন ইউজ করবেন, কোনো সময়
একেবারে 100% স্ট্রেংথ রেখে ইউজ করবেন না, তাতে ছবিটাকে সে নষ্ট করে দিবে। এই যে এখন আস্তে আস্তে মনে হচ্ছে এটা জ্বালায় দিতেছে, এরকম মনে হচ্ছে না? এই জন্য আপনি যদি কোনো কিছু ডিটেলস আর একটু বাড়াইতে চান, যেমন ধরুন আপনি যদি চোখের ডিটেলসটা বাড়াইতে, আমি যখন ক্লিক করি তাহলে এটাকে আস্তে আস্তে শার্প করে দিচ্ছে, দেখেন তো শার্প হয়ে গেছে না? একটু ডিটেলস বাড়াইতেছে আর একটু ক্লিয়ার করে দিচ্ছে, এই যে একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে, এই যে চোখটা মনে হচ্ছে অনেক ক্লিয়ার, মনে হচ্ছে না এরকম? মনে হচ্ছে। সো কোনো কিছুর যদি আপনি ডিটেলস আরও বাড়াইতে চান তাহলে এখান থেকে বাড়াইতে পারেন। যেমন চুলের ডিটেলস, যেমন চুলের ডিটেলস তো কোনো কিছু দেখাই যাচ্ছে না, তাহলে এটা ডিটেলস বাড়াইতে পারবেন? এবং ক্লিক করলে দেখেন তেমন কোনো কাজ করবে না। অন্য একটা ছবি যদি নিয়ে আসি তাহলে ডিটেলস বাড়াইতে পারেন, যেমন এটার ডিটেলস বাড়াইতে চান, ক্লিক করেন, তাইলে কী হইতেছে, ডিটেলসটা বাড়তেছে না? আরও বাড়তেছে, কিন্তু এই ক্ষেত্রে সে কিন্তু নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে? এই জন্য কী করবেন, স্ট্রেংথটাকে কমপক্ষে 15 থেকে 20 এর ভিতরে রাখবেন, এর বাইরে রাখবেন না, তাইলে আপনি কাজগুলা ভালোভাবে করতে পারবেন। যেমন এই যে স্ট্রেংথটাকে বাড়াই দিয়েছি, এভাবে বাড়াই দিলাম, এতটুকু রাখলাম, তাও হবে, ঠিক আছে? অথবা আপনি যদি উদাহরণ দেখতে চান, আমি যদি এখান থেকে এটাকে আগের জায়গায় নিয়ে আসি, এটা ছিল আগের অবস্থান, আমি নতুন একটা লেয়ার নিলাম, এটার Ctrl+J দিয়ে নেওয়ার পর এখন যদি আমি এটাকে শার্প করে দিই এইভাবে, এই যে 16 আছে এখানে, আমি শার্প করে দিলাম, এখান থেকে এগুলোকে একটু শার্প করে দিচ্ছি, কিন্তু বোঝা যাচ্ছে না কী করতেছে, তাই না? বুঝবেন কীভাবে? আপনি একটু হাইড করেন, এই যে আগে কী ছিল আর এখন কী হয়েছে, বুঝতে পারছেন? তো এইভাবে আপনারা একটু শার্প করবেন, বেশি করতে যাবেন না, পরে আবার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তারপর জি স্যার, পুরো ব্যাকগ্রাউন্ড যদি ব্লার করতে চান, আগে ব্লার করে ফেললেন, তারপরে হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আগের জায়গার মতো নিয়ে আসলেন, এইটা করতে পারেন। যেমন আমরা আরেকটা ছবি নিয়ে আসি, এইটা কীভাবে করছিলাম, আমরা যদি এখান থেকে হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে এটাকে হিস্ট্রি দিয়ে রিমুভ করে দিই সব কিছু, আপনি যাচ্ছেন এইটার পুরো ব্যাকগ্রাউন্ডটাকে কী করবেন, ব্লার করবেন, তাহলে আমরা এখান থেকে ফিল্টারে গেলাম, ব্লারে গেলাম, যে কোনো একটা ব্লার দেন, যেমন আমরা রেডিয়াল ব্লার দিলাম, দেওয়ার পর এখান থেকে আপাতত এটাকে অ্যামাউন্টটাকে একটু বাড়াই দিয়ে ওকে দিয়ে দিলাম, একটু সময় নেয়, এই যে ব্লার হয়েছে, কিন্তু আমি চাচ্ছি না এইখানের মধ্যে এই ব্লারটা থাক, রেডিয়াল ব্লারকে এটা ঘুরে ঘুরে ব্লারটা হবে, ঠিক আছে? সো আমরা এখন চাচ্ছি না এখানের মধ্যে এই ব্লারটা থাক, কারণ হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে এখান থেকে ঠিক করে দিলাম। এখন হিস্ট্রি ব্রাশ টুলে আছে 17%, আমরা দিয়ে দিলাম 100% দিয়ে হিস্ট্রিটাকে আগের জায়গায় নিয়ে আসলাম, তাহলে পুরো ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেল আর এই অংশটা ঠিক হয়ে গেল, বুঝতে পারছেন? তো এই হচ্ছে গিয়ে আমাদের ব্লার টুলের কাজ। অথবা আপনি যদি নির্দিষ্ট কোনো অংশ ইচ্ছা মতো ব্লার করতে চান তাহলে এইখান থেকে আপনি ব্লার টুল ইউজ করেন, তাইলেও হবে। তারপর আসি স্মাশ টুল। স্মাশ টুলের কাজ যদি আমরা দেখি, এখান থেকে স্মাশ টুল না, স্মাশ টুল, আচ্ছা স্মাশ টুল হচ্ছে গিয়ে মিক্সিং। যেমন ধরেন এইখানের মধ্যে কিছু অংশ হয়তো বা আপনার ভালো লাগতেছে না, মিক্স করে ফেলবেন। অথবা আমরা যদি এখানে আসি, একটু উদাহরণ দেখাই স্মাশ টুলটা কীভাবে কাজ করে। স্মাশ টুলে গেলাম, যাওয়ার পর স্ট্রেংথ আছে 22%, আমি 100% দিয়ে একটু দেখাই এখানে কী করতেছে। এখানে ক্লিক করলাম, সে কী করতেছে, এটাকে মিক্স করে ফেলতেছে। এখানে যে কালারগুলো ছিল কী করতেছে, মিক্স করতেছে। সে এই ক্ষেত্রে এটাতে আমরা ভালো দেখাচ্ছিলাম, তখন কী করব, ধরেন কোনো একটা টেক্সচার আপনি চাইলেও এটাকে ফিক্স করতে পারতেছেন না, তখন আমরা কী করি, এগুলোকে চেষ্টা করি মিক্স করে দেয়। এক্ষেত্রে স্ট্রেংথটা থাকবে 20-এর নিচে, 20-এর নিচে রেখে তারপরে আমরা ধরেন এই অংশটাকে মিক্স করতে যাচ্ছি, এখন যদি ক্লিক করে আস্তে আস্তে এইভাবে দিয়ে দিই, তাহলে কিন্তু কী হয়ে যাচ্ছে, এটা মিক্স হয়ে গেল না? এই মিক্স হয়ে গেল, বোঝা গেছে? সো এইটা দিয়ে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা যদি স্ট্রেংথটাকে একটু কমাইয়া এইভাবে যদি কিছু কাজ করি, যেমন এখানটাকে আমরা এইভাবে স্ট্রেংথটাকে একটু বাড়াই দিয়ে দেখেন, এটা হচ্ছে এক ধরনের স্মাজি একটা ডিজাইন করা যাবে।
জি স্যার। ওই সময় স্যার অনেক ইমেজে দেখা যায় স্যার আপনার রেড কালার খাটা বা আপনার রক্তর লাগান দিচ্ছি স্যার, জি স্যার। অনেক ইমেজে দেখা যায় স্যার। থাক, দেখা যাক। আপনার তো এগুলো ভালোই লাগে না, এগুলো দেখে কী করবেন? হ্যাঁ, জি স্যার। আপনার তো হোমওয়ার্ক করতে ভালো লাগে না, আপনার কী যেন একটা হয়েছে, তাহলে এগুলো দেখে কী করবেন আপনি? এটা নষ্ট হয়ে গেছে, তাই না? এটাকে আর একটু ছোটো করে কাজ করতে হবে এইভাবে। ধরেন এইভাবে যা শুধু এই অংশটা ঠিক করতে হবে, তারপরে অংশগুলো ঠিক করতে হবে। যেমন এইটার উদাহরণ আমি দেখাইতেছি, এই ধরনের কাজ পাওয়া যায়। যেমন ধরেন এই যে এখন দেখেন, আগেরটা এরকম ছিল আর এটা ছিল একটা, এটা একটা ছিল, ঠিক আছে? এটা হচ্ছে কার্টুন টাইপের। যেমন আমরা যদি এখানে স্মাজ দিয়ে লিখি, যেমন স্মাজ ডিজাইন, যদি দেখি এখানে আমাদের স্মাজে ডিজাইন ফটোস, এই যে এটা, এখানে আমাদের দেখেন কি ইউজ করা হয়েছে, স্মাজ ইউজ করে আস্তে একটু সময় নিয়ে, অনেক সময় নিয়ে কাজ করতে হবে এই কাজটা। যদি আমরা এখানে দেখি আরও অনেক ধরনের স্মাজ আছে, এই যে এখানের মধ্যে একটা পিকচারকে, এই যে, বুঝতে পারছেন? তো এইভাবে এইভাবেই করা হচ্ছে। একটু সময় নিয়ে যদি এটা করতেন তাহলে এইটা হয়ে যাবে। এটাকে যদি আমি আবার ওভার রাইট করি তাহলে যে ভাইবগুলো দেখতেছেন এই ভাইবগুলো চলে আসবে, ঠিক আছে? তো একটু সময় ব্যাপার। তারপরে যদি মনে করেন আবার জায়গায় চলে যাবেন, হিস্ট্রিতে দিয়ে দেন, শেষ। স্মাজের আরেকটা কাজ হচ্ছে গিয়ে, যেমন ধরেন আপনি আরেকটা ডকুমেন্ট নিয়ে নিই আমি এখান থেকে, তারপরে আমরা এখান থেকে দিয়ে দিলাম ব্রাশ টুল নিয়ে নিলাম। ব্রাশ টুল নিয়ে ব্রাশ টুলটাকে একটা সলিড ব্রাশ দিয়ে দিই, এখান থেকে এটা দিয়ে দিলাম। দেন এখানে আমাদের একটা ক্লিক করলাম, এটা কালার দিয়ে দিয়ে একটু ডিফারেন্ট, একটা ক্লিক করলাম, এটা দিলাম। তারপর এটাকে দিলাম আমি কন্ট্রোল টি, দেওয়ার পর এটাকে একটু ছোটো করে দিই এইভাবে। আমি চাচ্ছি নিচের অংশটাকে একটু বাড়াই দিব, তাহলে রাইট ক্লিক করলাম। তারপরে আমরা এখান থেকে স্কিউতে অথবা পার্সপেক্টিভে গিয়ে কাজ করতে পারি। আমরা ডিস্টোর্ট দিয়ে দিই, ডিস্টোর্ট দিয়ে আমরা এটাকে একটু এই দিকে একটু বড় করে দিলাম, এই দিকে একটু বড় করে দিলাম, আর এই অংশটাকে একটু ছোটো করে দিলাম। ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ঘুরাই দিই, এটা এদিক দিয়ে ভালো দেখাইতেছে, এটা ঘুরাই দিলাম। প্রয়োজনে আবার রাইট ক্লিক করেন, পার্সপেক্টিভ থেকে এইটাকে এইভাবে বড় করে দিলাম, ওকে দিয়ে দিলাম। দেন একটা কাজ করি, আরেকটা ব্রাশ টুল নেই, ব্রাশ টুল নিয়ে এখান থেকে এটা ছোটো করে এটাকে একটা রেড কালার দিয়ে এখানে আরেকটা ক্লিক করি, কারণ এইভাবে এটা নিয়ে আসলাম, এতটুকু নিয়ে আসলাম। দেন চলে গেলাম এখান থেকে স্মাশ টুলে, যাওয়ার পর এখন এই দুইটাকে আমরা মিক্স করব। তাহলে স্মাশ টুলের স্ট্রেংথটাকে একটু বাড়ায় দিই, বাড়ায় দিয়ে যদি এইভাবে আমরা এটাকে মিক্স করি, তাহলে কী হয়েছে, দুইটা কালার মিক্স হয়ে যাচ্ছে না? এই যে একটু সময় দিলে এটাকে আগুনের মতো কোনো কিছু বানানো যাবে না। এই যে আর একটু এটাকে বাড়ায় দিই, ইয়েলোর পার্টটা একটু কম হয়ে গেছে, এই জন্য বোঝা যাচ্ছে না। এই যে চাইলে এগুলা দিয়ে একটা অন্য কিছু বানাই, যেমন একটা গাছ টাইপের কোনো কিছু বানাইতে যাচ্ছেন, এই টাইপের একটা ভাইব নিয়ে আসা যাবে। অথবা সামনে গিয়ে যখন আমরা এফেক্ট ক্রিয়েট করবো তখন এই স্মার্ট টুল দিয়ে অনেক কিছু ক্রিয়েট করতে পারবেন। এই যে এরকম। তাহলে আলটিমেটলি কী করতেছে সে, কালারগুলোকে কী করতেছে, মিক্স করতেছে। যতগুলা কালার পাচ্ছে এখানে সবগুলা মিক্স হয়ে যাচ্ছে, এই যে এখানে মিক্স হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মিক্সিং করতে পারেন এখানে, এটা গেল। তারপর হচ্ছে দেখেন এই মিক্সিংটা বা এই যে একটা ভাইব চলে আসছে, এইটাও কিন্তু একটা এফেক্ট টাইপের চলে আসছে, ঠিক আছে? সো এই ধরনের এফেক্ট আমরা যখন ডিজাইনে যাব, এগুলো দেখবেন অনেক ধরনের এফেক্ট দেখা যাবে, কিন্তু আলটিমেটলি এই যে টুলসগুলো এগুলোর মাধ্যমেই ইউজ করা হচ্ছে এইগুলো।
তারপরে আসি এখানে আমাদের ছিল স্মাজও শেষ। জি স্যার, জি স্যার, চেঞ্জ করবেন, চেঞ্জ করে কি করবেন, লাল করবেন? আচ্ছা তাহলে একটু ওয়েট করেন, আসতেছে। এখান থেকে আছে ডস টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল, আরেকটা বাকি আছে কি এখান থেকে ডস টুল, স্পঞ্জ টুল, বার্ন টুল যদি হয়ে যায় স্পঞ্জ টুল দিয়ে করতে পারবেন যেটা চাইছেন এটা। আচ্ছা তাহলে আমরা সেই এখানের মধ্যে প্রথমত দেখাই দিই আপনি যেটা চাইছিলেন। স্পঞ্জ টুলে গেলাম, এই যে স্পঞ্জ টুল। স্পঞ্জ টুলে যাওয়ার পর স্পঞ্জ টুল দুইটা হবে কাজ করে, একটা স্যাচুরেট মোড, একটা হচ্ছে ডিস্যাচুরেশন মোড। স্যাচুরেশন মানে কি? স্যাচুরেশন কি? স্যাচুরেশন স্যার টেম্পারেচার না, কালারের পরিমাণ বাড়ানো, কালারের পরিমাণ বাড়ানো স্যাচুরেশন। এখন এই ঠোঁটের কালারটা কিছুটা কিসের মতো আছে, রেডের মতো আছে না? তাহলে এখানে যে কালারটা থাকবে ওই কালারের পরিমাণটা সে কী করবে, হয় বাড়াবে আর না হলে কমাবে। এখন আছে কোন মোডে? ডিস্যাচুরেশন। আমি দিয়ে দিলাম স্যাচুরেশন, দেওয়ার পর আমি ফ্লোটাকে একটু বাড়ায় দিই। দেন আপনি আগে ব্রাশের সাইজটা ঠিক করেন, যেমন ধরুন আমরা সাইজটাকে একটু ছোটো করলাম, ছোটো করার পর এটাকে একটু জুম করি। দেন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আস্তে আস্তে কী হইতেছে, এটা এটাতে চাইছেন কিন্তু বেশি হয়ে গেছে, কারণ হচ্ছে কি আমরা ফ্লো রাখছি কত, 100। সবসময় এগুলো নিয়ে কাজ করতে গেলে 20-এর নিচে কাজ করবেন, তাইলে দেখবেন আপনি ভালো একটা রেজাল্ট নিতে আসতে পারবেন। যেমন এখন যদি আমি ক্লিক করি দেখেন একটা পরিমাপের মধ্যেই আছে। যেমন এটাকে যদি আমরা এইভাবে দিয়ে দিই স্যাচুরেশন মোডে, এইভাবে দিয়ে দিলাম। দেন এখন খেয়াল করেন এই যে আগেরটা কী ছিল আর এখন কী হয়েছে, বুঝতে পারছেন? এখন আপনি এটাকে আবার মোডটাকেও চেঞ্জ করতে পারেন, আপাতত এটাই থাক। তারপরে হচ্ছে কি আরেকটা ছিল কি ডিস্যাচুরেট। ডিস্যাচুরেট কি কালার পরিমাণ কি করবে, কমায় দিবে। তাহলে আমরা যদি এখান থেকে হিস্ট্রি ব্রাশ টুল দিই, এটাকে আগে হিস্ট্রিটা আগের জায়গায় নিয়ে আসি, এটাকে আগের জায়গায় নিয়ে আসলাম, এটা ছিল। দেন আমরা এখান থেকে ডিস্যাচুরেট ইউজ করি। এখন যদি ডিস্যাচুরেট ইউজ করি তাহলে আস্তে আস্তে কী হইতেছে, এটা সাদা হচ্ছে না, একটু ভালো করে খেয়াল করেন। জ্বালায় দিচ্ছে এরকম মনে হচ্ছে না? ঠিক আছে, এই যে আগে ছিল এটা, এটা হয়েছে এটা। তাহলে এটা হচ্ছে স্যাচুরেশন, ডিস্যাচুরেশন একটু ওকে। এখানের মধ্যে স্পঞ্জ টুলের কাজ তো বুঝতে পারছেন, স্যাচুরেট এবং ডিস্যাচুরেট এটা কাজ। তারপর হচ্ছে একটা হচ্ছে ডস টুল, একটা হচ্ছে বার্ন টুল। যদি প্রথমত ডস টুলে যাই, ডস টুলের কাজ করে তিনটা মোড, একটা হচ্ছে হাইলাইট মোড, একটা মিড টোন আর একটা শ্যাডো মোড। এখানের মধ্যে আসছে কিন্তু আমি এখন আবার ভালো করে খেয়াল করেন কোনটাতে আসছি, ডস টুল। ডস টুলের কাজ হচ্ছে এখানের মধ্যে কালারের পরিমাণ বাড়ায়া দেওয়া অথবা হাইলাইটটা বাড়ায় দেওয়া। হাইলাইট বলতে কি, যেমন এই ছবির মধ্যে একটা হাইলাইট আছে, কোথায় আছে, যেমন এই অংশটা কি আছে একটু হাইলাইট করতেছে না, হাইলাইট করতেছে। এইখানের মধ্যে কপালের মধ্যে একটু হাইলাইট করতেছে, এইটাকে বলে আমরা হাইলাইট। আপনি যদি চান এই হাইলাইটের পরিমাণটা আরও বাড়াবেন তাহলে আপনি এখান থেকে মোডটা দিবেন কি হাইলাইট, ঠিক আছে? এখানে কালারের পরিমাণটা বাড়ায়া দেওয়া, হাইলাইটের পরিমাণটা বাড়ায় দেওয়ার ক্ষেত্রে বা ব্রাইটনেস বাড়ানো বলতে পারেন। যেমন এখন যদি আমি এখানে ক্লিক করি, এই যে আস্তে আস্তে কী হইতেছে, হাইলাইটটা বাড়তেছে না, বাড়তেছে। আপনি অবশ্যই এটাকে সফট রাখবেন, দেন বাড়ায় দেবেন, কিন্তু এক্সপোজারটা এই ক্ষেত্রে 5-এর নিচে থাকবে, 5-এর নিচে থাকবে। দেন যদি আমরা এখান থেকে বাড়াই দিই, এই যে আস্তে আস্তে হাইলাইটটা বাড়তেছে, এই যে এখানের মধ্যে হাইলাইটটা বাড়াই দিচ্ছি, এখানের মধ্যে কিছু হাইলাইট বাড়াই দিলাম। তাহলে দেখেন আগে ছিল একরকম হাইলাইট, এখন ছিল হয়েছে আরেক রকম হাইলাইট, ঠিক আছে? এটা হচ্ছে হাইলাইটের ক্ষেত্রে। আপনি চাচ্ছেন মিড টোনের মধ্যে মিড টোনটা একটু বাড়ায় দিবেন, তাহলে মিড টোন কোনগুলো, এগুলো হচ্ছে মিড টোন, ঠিক আছে? যেগুলো হচ্ছে কি মিডিয়াম একটা। আর ইয়ে শ্যাডো মোড হচ্ছে এগুলো হচ্ছে শ্যাডো, অথবা এই যে এখানের মধ্যে আমি যদি আইআর এখানে দেখি, এ হচ্ছে কি শ্যাডো মোড, ঠিক আছে? আপনি চাচ্ছেন এই মিড টোনের এরিয়াটা বাড়াবেন কালারটা, তাহলে আমরা এখানে মিড টোন যেটা ক্লিক করি, এই যে আস্তে আস্তে মিড টোনের এরিয়াটা আমরা বাড়ায় দিচ্ছি, এই যে অংশটা আস্তে আস্তে বেড়ে গেছে। যদি আপনি ভালো করে খেয়াল করতে চান তাহলে এখানে আমি যদি এটাকে এইভাবে দিয়ে দিই, এই যে বোঝা যাচ্ছে না, এখন বোঝা যাচ্ছে। তাহলে আমরা এদিক দিয়েও আমরা যদি একটু হালকা বাড়াইতে চাই, তাহলে এই যে আস্তে আস্তে এই অংশটা হাইলাইট হয়ে যাচ্ছে, এই যে এইটা, এখান থেকে আমরা এটাকে একটু
ঠিক করে দিলাম। কিন্তু এইখানে যদি আমরা এটাকে ঠিক করতে যাই তাহলে একটু নাও মিলতে পারে, তাও মোটামুটি মিলে গেছে। এইটা হয়ে গেছে, এই এতটুকু মতো রাখলাম। তারপরে এই দিক দিয়ে যদি বাড়াইতে চান তাহলে এই দিক দিয়ে বাড়াই দেন, এই যে হালকা বেড়ে যাচ্ছে। কিন্তু আপনি যাচ্ছেন এই অংশটাকে আরেকটু ক্লিয়ার করবেন বা একটু হাইলাইট করবেন, তাহলে আপনাকে অবশ্যই এখন দিতে হবে কি, শ্যাডো মোডে। শ্যাডো মোডে গিয়ে তারপরে যদি আপনি এটাকে এখন একটু এখানে ক্লিক করেন তাহলে এই অংশের কালারটা কী করতেছে, একটু হাইলাইট করছে। যেমন আপনি যদি দেখেন একটু খেয়াল করবেন যে এই যে আগে ছিল একটু অন্ধকার, এখন একটু হাইলাইট হয়েছে। কিন্তু এখানে যদি আপনি কোনোভাবে হাইলাইট ইউজ করেন তাইলে কিন্তু ঝামেলায় পড়বেন। যেমন আমি হাইলাইট দিচ্ছি তাহলে দেখেন এটা কিন্তু নষ্ট হয়ে গেছে এখন, বুঝতে পারছেন? সো আমরা এখান থেকে এই জিনিসগুলো এইভাবে ইউজ করব। এখানে মধ্যে আমি চাচ্ছি এই ডার্কগুলোকে একটু হাইলাইট করবো, তাহলে আমাকে আগে ডার্ক মোডে বা শ্যাডো মোডে যাইতে হবে। দেন আমি অংশটাকে একটু ঠিক করে দিলাম, তাহলে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাচ্ছে। মোটামুটি অনেক ঠিক হয়েছে। আমরা যদি দেখি যে আগে ছিল অনেক অন্ধকার, এখন একটু হাইলাইট হয়েছে, ঠিক আছে? এই যে এইভাবে আপনারা যদি এগুলোকে ঠিক করেন তাহলে আগের ছবি ও এখনের ছবির মধ্যে পার্থক্য বুঝতে পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে কি, এগুলো এক্সপোজার অনেক সময় আমরা সাধারণত 3 পর্যন্ত নেই, 3 পর্যন্ত নিয়ে তারপরে কাজ করি, কারণ 5 নিলে অনেক সময় মনে হয় বেশি নেওয়া হয়ে গেছে, বেশি হয়ে গেছে, এরকম এরকম মনে হতে পারে। তারপরে হচ্ছে কি আপনার বার্ন টুল। বার্ন মানে কি, পুরানো এইরকম কিছু। তাহলে আগে ছিল হাইলাইটটাকে আরও হাইলাইট করছে, এখন হাইলাইটটাকে আর একটু হাইলাইট করবে বা একটু অন্ধকার করে দিবে। যেমন আমরা এখান থেকে হাইলাইট মোডে গেলাম, যাওয়ার পর আমরা এখান থেকে এক্সপোজার 5-এর নিচে বললাম 5ই রাখি আপাতত বোঝানোর জন্য, কারণ এখান থেকে পরে আবার বোঝা যাবে না। দেন আমরা যাচ্ছি এইটাকে, এই হাইলাইটটাকে আরেকটু কমায় দিব। তাহলে আমি এখানে ক্লিক করি, তাহলে আস্তে আস্তে কী হইতেছে, কমে গেছে না? কমে গেছে। কী কমছে? হাইলাইটটা কমছে। এই যে হাইলাইটটার, কারণ আমি হাইলাইট মোডে আসি, হাইলাইটে ক্লিক করছি। কিন্তু কোনোভাবে যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু মনে হচ্ছে এখানের মধ্যে একটা এক্সট্রা একটা দাগ চলে আসছে, মনে হচ্ছে না? তাহলে আমরা এখানের মধ্যে যদি হাইলাইটটা কমাইতে চাই তাহলে আমরা কী করবো, এখানে মিড টোন দিব। দেন যদি কমাই দিই তাহলে আস্তে আস্তে কী হইতেছে, কমতেছে। তেমন কোনো সমস্যা হচ্ছে এখানে? এই যে তেমন কিছু বোঝা যাচ্ছে না। যেমন এটাকে দেখেন, এইভাবে আপনারা এই মিড টোনগুলোর কালারগুলোকে একটু ডার্কও করতে পারেন, লাইটও করতে পারেন, আপনার ইচ্ছা আপনি কোনটাতে ডার্ক করতে চান। যেমন এই অংশ থেকে আরও ডার্ক করা যাবে, আরও ডার্ক করে দিলাম এই অংশটা। এই দিক দিয়ে আরও ডার্ক করে দিই, এই যে এই দিক দিয়ে ডার্ক করে দিচ্ছি। এগুলো হচ্ছে মিড টোনের এরিয়া। তাহলে দেখেন তেমন কোনো সমস্যা হচ্ছে না, মনে হচ্ছে এটা এরকমই ছিল, বুঝতে পারছেন? এই যে এইভাবে আমরা এখান থেকে এগুলোকে ঠিক করতে পারি। তারপরে যদি মনে করেন অন্ধকার অংশকে আরও অন্ধকার করবেন তাহলে এখানে দিয়ে দিন কি শ্যাডো মোড দিয়ে, যদি আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই অন্ধকার অংশে ক্লিক করলাম, তাহলে এখানে যদি ক্লিক করি তাহলে আস্তে আস্তে কী হইতেছে, এটা আরও অন্ধকার হইতেছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই যে অন্ধকার অংশগুলোকে আরও অন্ধকার করে দিচ্ছে। তাহলে একটু খেয়াল করেন, এই চোখটার দেখেন একটু বেশি ব্ল্যাক হয়ে গেছে না? এই যে একটু দেখে খেয়াল করে দেখবেন এগুলো আরও অন্ধকার হয়ে গেছে। অথবা হতে পারে এগুলো কিন্তু শ্যাডো মোড। শ্যাডো মোডে এখানে ক্লিক করেন, শ্যাডো দিয়ে এখানে দেখবেন আস্তে আস্তে আরও শ্যাডোর পরিমাণ বেড়ে গেছে, এখানে আস্তে আস্তে বাড়ায় দিছে। এই যে বাড়ায় দিছে, এখন যদি খেয়াল করেন তাহলে এই যে আগে ছিল একরকম, এখন হয়েছে আরেক রকম, শ্যাডোটা বাড়ায় দিছে। সো এই হচ্ছে কি আমাদের আজকের এই টুলসগুলো। এইগুলো নিয়ে আপনারা একটা ওল্ড ফটো অথবা একটা নষ্ট ফটোকে ঠিক করার চেষ্টা করবেন। এবং এইখানের মধ্যে আমরা প্রথম কাজ হচ্ছে গিয়ে কালারটা ব্যালেন্স করা। যে কোনো একটা ছবি নিয়ে আসার পর অবশ্যই কালারটা ব্যালেন্স করতে হবে। কালার ব্যালেন্স করতে পারে আমরা দুইটা ওয়েতে, একটা হচ্ছে গিয়ে এখান থেকে ডেস্ট্রাকটিভ ওয়েতে, এখান থেকে যা ব্যালেন্স করবেন সব ডেস্ট্রাকটিভ ওয়েতে। যেমন আমরা এখান থেকে কালার ব্যালেন্সে দিলাম, দেওয়ার পর আপনি এখান থেকে যদি কালারগুলো ঠিক করতে চান, যেমন সায়ানের পরিমাণটা একটু বাড়াইতে যাচ্ছি, এখান থেকে বাড়াই দিলাম, কমাই দিলাম, এগুলো আপনি একটু অ্যাডজাস্ট করে ওকে দিয়ে দিলেন। কিন্তু এটা কিন্তু এখন এটার উপরে কাজ হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি চাচ্ছি না এটার উপরে কাজ হোক, আমি চাচ্ছি নন ডেস্ট্রাকটিভ ওয়েতে কাজ করবো। এই ক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলাম, তারপর এখানে আছে কি কালার ব্যালেন্স। দেন যদি আমরা এখান থেকে কালারটাকে একটু ফিক্স করে দিলাম, ওকে দিয়ে দিলাম এখান থেকে, এখন কিন্তু এই লেয়ারের উপরে আরেকটা লেয়ার নিচে তারপর এটাকে চেঞ্জ করছে। আপনি চাইলে এটাকে ডিলিটও করতে পারেন, রাখতেও পারেন, ঠিক আছে? সো দুই জায়গাতেই কাজ করতে পারেন। আমরা প্রেফার করি আপনি নন ডেস্ট্রাকটিভ ওয়েতে কাজ করেন, তাইলে বেটার হবে। তারপরে হচ্ছে কি আমরা যদি দেখি এখানের মধ্যে কালার ব্যালেন্স নিয়ে আরও কিছু কাজ করা যায়। যেমন ধরেন আমরা যদি এখানে আমাদের একটা ছবি নিয়ে আসি, আমরা গাড়ির কালার চেঞ্জ করছিলাম, মনে আছে? দেখাইছিলাম গাড়ির কালার চেঞ্জ করে, দেখানো হয় নাই? যেমন ধরেন এখান থেকে এই একটা গাড়ি নিয়ে আসলাম, এই গাড়ির মধ্যে এই একটা কালার আসছে, ঠিক আছে? আমি চাচ্ছি এই কালারটা একটু চেঞ্জ করব। তাহলে আমরা একটা কাজ করতে হবে, এটা সিলেক্ট করলাম, এখান থেকে চলে গেলাম
আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাওয়ার পর চলে গেলাম এখানে মাস্টারে, যাওয়ার পর আমি এইটাকে একটু ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন কালারটা নিয়ে নিছি না তারা, সায়ান কালার। আমরা এখান থেকে যদি এখন হিউটাকে চেঞ্জ করে দিই, চেঞ্জ করে ধরেন আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিই, তাহলে পুরো ডিজাইনের মধ্যে যে এই যে যতগুলো কালার ছিল এগুলো কী করে দিচ্ছে, চেঞ্জ করে দিচ্ছে না, চেঞ্জ করে দিচ্ছে। আবার এটা এরকম হতে পারে আপনি একটা ইন্টেরিয়রের ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারেন, অথবা যে কোনো ডিজাইনের কালার। এক্ষেত্রে ব্ল্যাকটা চেঞ্জ করতে হবে না, অন্য কোনো কালার চেঞ্জ করা যাবে। যেমন ধরেন এখান থেকে আমরা যদি অন্য কোনো কিছু নিয়ে আসি, এক্ষেত্রে ধরেন এইটাকে নিয়ে আসলাম, এইটাকে নিয়ে এসে ধরেন আমি চাচ্ছি এইটার যে ব্লুটা আছে এটাকে চেঞ্জ করবো, তাহলে আমরা সিলেক্ট করলাম, এখান থেকে চলে গেলাম আমরা কি হিউ অ্যান্ড স্যাচুরেশন, মাস্টারে গেলাম, যাওয়ার পর আমি এই কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন যদি কালারটা নিয়ে নেয়, যে কালারটা সিলেক্ট করছি ওই কালারটা যদি নিয়ে নেয়, তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। যেমন আমরা এখান থেকে ব্লুটাকে এখন আমরা রেড করতে যাচ্ছি, তাহলে আস্তে আস্তে কী হইতেছে, এটা এই যে চেঞ্জ হচ্ছে না। কিন্তু আপনি এখন এই কালারটা নিলে এটা কি ম্যাচ করতেছে, ম্যাচ করতেছে না। যেটা ম্যাচ করে ওই ধরনের কালারে আপনাকে নিতে হবে। যেমন এটাকে আমরা নিয়ে নিলাম এতটুকু পর্যন্ত, তাহলে মোটামুটি ম্যাচ করছে। এখন আমরা একটা কাজ করতে পারি, এটা মিক্স করার জন্য, যেমন ধরেন আমরা এটাকে এতটুকু রাখলাম, মিক্স করার জন্য স্যাচুরেশন একটু কমাইতে পারি, বাড়াইতে পারি, লাইটনেস একটু কমাইতে পারি, বাড়াইতে পারি, বাড়াই এগুলোকে ঠিক করতে পারি। সো আপাতত আমার এই কালারটা যাচ্ছে না, এটার সাথে আমরা যদি এই কালারটা দিই তাহলে মোটামুটি যাচ্ছে। দেন আপনার লাইট যদি একটু কমায় দেখেন এখান থেকে মোটামুটি ঠিক আছে, এই যে কালারটা চেঞ্জ করে ফেললাম। সো আমরা এইভাবে কালার চেঞ্জ করে কিছু কাজ করতে পারি। যেমন অনেক সময় দেখবেন যে আমরা যদি দেখি এখানে ইমেজেস, অনেক সময় দেখি না আমরা যে বিভিন্ন ইয়ের অ্যাডভার্টাইজে দেখবেন যে অনেক চকচকা সাদা হয়ে গেছে, তাই না, পেস্ট ইউজ করার কারণে। আসলে তো পেস্ট ইউজ করার কারণে না, আসলে ফটোশপ ইউজ করার কারণে এরকম হয়েছে। যেমন ধরেন এই একটা ছবি নিয়ে আসলাম, এইটাকে আমরা এইটাকেই দেখি কিছু করা যায় কিনা। এইটাকে হোয়াইট করব। এখন এটাকে হোয়াইট করার জন্য আমরা ঠিক সেম কালার ব্যালেন্স ইউজ করব। আমরা এখানে সিলেক্ট করলাম, তারপর এখানে দিয়ে দিলে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন, দেওয়ার পর আমাদের মাস্টার থেকে আগে এই দাঁতের কালারটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখন আমরা একটা কাজ করব, এইটাকে আমরা ব্রাইট করে দেবো, আর স্যাচুরেশনটাকে আমি একেবারে কমাই দিলাম, লাইটনেসটাকে একটু বাড়ায় দিলাম, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে আমি যখন এখানে ক্লিক করতেছি তখন কিন্তু সে নিয়ে নিছে ইয়েলো, এখানে কিন্তু আর কোনো ইয়েলো নাই, ঠিক আছে। এই জন্য সে এই অংশটাকে চেঞ্জ করছে, আর কোনো কিছু চেঞ্জ করছে না। যদি অন্য জায়গায় এই কালারটা থাকতো তাহলে এইগুলোও কী করে ফেলতো, চেঞ্জ করে ফেলতো। তখন আমরা কি করতাম, আমরা এখানে যদি খেয়াল করি তাহলে এখানের মধ্যে কি আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, সাথে একটা মাস্ক আসছে না। এই মাস্কের মধ্যে আমি চাচ্ছি এই যে ব্রাশ টুল দিয়ে আমি চাচ্ছি এইগুলোর মধ্যে এই চেঞ্জটা যাতে না আসে। এই যে আমি এখানে ক্লিক করলাম, যে চেঞ্জটা করছিলাম ওই চেঞ্জটা এইগুলোর মধ্যে থাকবে না, ঠিক আছে। যেমন এগুলা থেকে আমি এগুলা তুলে দিলাম, এই যে হালকা চেঞ্জ চলে আসছিল না, এই যে আগের মতো চলে আসছে। এখন যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এই যে আমরা এটাকে একটু সফট করে দিয়ে, যেমন এই দাঁতটা ধরেন এরকম রেখে দিলেন, এটা গোল্ডের দাঁত হয়ে গেছে না এখন, বুঝতে পারছেন তো? আচ্ছা, জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে এইভাবে দাঁত পরিষ্কার করতে পারবেন তো? আচ্ছা, তাহলে এইটা গেল, এটা প্র্যাকটিস করেন, এটা হোমওয়ার্ক না। আপনারা আবার হোমওয়ার্ক দিলে আবার ভয় পাওয়া দিবেন। যেমন ধরেন এখান থেকে যদি আপনি এগুলা নিয়ে কাজ করেন, যেমন এখানে অনেক ধরনের দাঁত আছে, ঠিক আছে। এখন যদি আপনি এটা নিয়ে কাজ করা শুরু করেন, এগুলো নিয়ে কাজ করা শুরু করেন, তাহলে আবার ঝামেলা, ঠিক আছে। সো আপনারা বাসায় গিয়ে নিজে নিজে প্র্যাকটিস করে দেখেন পারেন কিনা। এটা কোনো হোমওয়ার্ক না। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে গিয়ে এরকম যে ওল্ড ফটো রিস্টোরেশন টাইপের, ধরেন আমরা এখান থেকে এই যে ছবিটা, অথবা আমরা যদি দেখি এই যে ছবিটা, এটা তারা ফিক্স করছে। এখানের মধ্যে আপনি যদি ভালো করে খেয়াল করেন, এগুলো কাজ করা হয়েছে কি দিয়ে, এআই দিয়ে, ঠিক আছে, এআই দিয়ে। কিন্তু আমরা তো এআই দিয়ে কাজ করবো, আমরা কাজ করবো ম্যানুয়ালি। সো ম্যানুয়ালি কাজ করলে এতটুকু পারফেক্ট হবে না, ঠিক আছে। আমার কাজ হচ্ছে গিয়ে টুলসগুলো বোঝা, কারণ এগুলো আমাদের ডিজাইনের ক্ষেত্রে কাজে আসবে। সো আমরা ওল্ড ফটো যদি যাই, এখান থেকে ধরেন এই একটা ছবি, এই কাজটা ফটোশপ দিয়ে করা হয়েছে, ঠিক আছে। যেমন ধরেন এখানের মধ্যে অনেক ছবি আছে, যেমন এখানের মধ্যে এই অংশটা কি হয়ে গেছে, ছবিটা নষ্ট হয়ে গেছে না। তাহলে এখানে আলটিমেটলি কি বসবে, এইগুলোই তো বসবে। তাহলে এটা আমরা প্যাচ টুল ইউজ করি, হিলিং ইউজ করি, যাই ইউজ করে আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব
ফিক্স করার। এখানে কি বসবে, এইখানে যা ছিল তাই বসবে। এইগুলা দিয়ে আপনি এই কাজগুলো করতে পারেন। যেমন এখানের মধ্যে যদি ভালো করে খেয়াল করেন, এখানে কি যা ছিল এইগুলাই, এবং এই যে এই কাজটা করা হয়েছে একটু ভালো করে খেয়াল করেন তো এই কাজটা কী দিয়ে করা হয়েছে। আমরা যে একটু আগে কালার মিক্স করছিলাম মনে আছে, ছিল স্মার্ট টুল, এই স্মার্ট টুল দিয়ে কালারগুলোতে এখানে ক্লিক করা হয়েছে, অনেকগুলা মিক্স করা হয়েছে, দেন আস্তে আস্তে এটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, সো একেবারে পারফেক্ট হবে না, কিছু আছে এআই দিয়ে কাজ করা হয়েছে, কিছু আছে এখানের মধ্যে ম্যানুয়ালি কাজ করা হয়েছে। যেমন এইটার মধ্যেও আপনার স্মাজ ইউজ করতে হবে, স্মাজ ইউজ করে তারপরে কাজ করতে হবে। সো চেষ্টা করবেন ওই টাইপের ছবিগুলোকে ঠিক করার। তারপরে কিছু ছবি আছে স্পট যেগুলো আছে, বিভিন্ন ধরনের যে স্পটগুলো আছে, এই স্পটগুলো ফিক্স করে ডিজাইন ছবিগুলো রেডি করার। সো হোমওয়ার্ক থাকবে বেশি না, আপনাদের হোমওয়ার্ক থাকবে দেখি কয়টা, আজকে কত নম্বর ক্লাস? 5 নম্বর, তাইলে ক্লাস মোটামুটি শেষ পর্যায়ে। 5 নম্বর হলে আপনাদের ওল্ড ফটো রিস্টোর করবেন 5টা, মানে এই পুরনো ছবিগুলোকে ঠিক করার চেষ্টা করবেন 5টা, আর ফেস রিটাচিং করবেন 5টা। ফেস রিটাচিং বলছেন, বুঝছেন তো, যে ছবিগুলো একটু স্পট ছিল ওইগুলো ঠিকঠাক করলেন, ঠিক আছে, একটু অন্ধকার ছিল একটু আলোকিত করলেন, ওইগুলোকে বলি আমরা ফেস রিটাচিং। এগুলাকে করবেন আরও 5টা, তাহলে টোটাল কয়টা হইলো? 10টা ডিজাইন করবেন। এবং কেউ মিস করবেন না, ভালো লাগলেও হোমওয়ার্ক করবেন, ভালো না লাগলেও হোমওয়ার্ক করবেন। নেক্সট ক্লাসে হোমওয়ার্ক যদি আমি না পাই তাইলে সরাসরি ক্লাসের বাইরে চলে যাবেন অথরিটিতে। যদি আপনি ভুলেও হোমওয়ার্ক না দিয়ে থাকেন, অথরিটি থেকে একটা অনুমতি নিয়ে আসবেন, যে আপনি ক্লাস করার একটা অনুমতি নিয়ে আসতে হবে, এটা যেন মনে থাকে। ঠিক আছে, কোনো ধরনের এক্সকিউজ আর নিচ্ছি না আপাতত, 4-5টা ক্লাসের জন্য এক্সকিউজ নেওয়ার কোনো লাভ নাই। আচ্ছা, যে কোনো একটা ইন্টেরিয়রের যদি আপনি কালার চেঞ্জ করতে চান, যেমন ধরেন আপনি এখান থেকে একটু খেয়াল করেন, আর একটু একটা জিনিস দেখাই দিই। এখানে ধরেন ইন্টেরিয়র ডিজাইন, এই যে ইন্টেরিয়র, এই ইন্টেরিয়রের মধ্যে আপনি যাচ্ছেন এইটার কালারটা চেঞ্জ করে দিবেন। যেমন এই যে পিলোগুলো আছে, তারপরে এই যে সোফা টাইপের একটা আছে, এটার কালার যদি চেঞ্জ করতে চান, আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার গেলাম, হিউজ অ্যান্ড স্যাচুরেশনে গেলাম, যার পর আমরা মাস্টারে ক্লিক করে যদি এখানে ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে দেখেন ডিফারেন্ট কালার দিতে পারতেছি। কিন্তু আলটিমেটলি এই ইয়েলো যতগুলাতে ছিল সবগুলার কালার কি হইতেছে? চেঞ্জ হইতেছে। কিন্তু আমি চাচ্ছি যা শুধু পিলোগুলাতে এটা চেঞ্জ হবে, অন্যগুলাতে এটা চেঞ্জ হবে না। যেমন আমি যাচ্ছি এখান থেকে যেটা দেন, যেমন ধরেন এইটা দিলাম, মোটামুটি মিলে যেটা এটা দেন, যেটা মিলেন এটাতে দিয়ে লাভ নাই, যেমন এইটা রাখা যায়, দিলাম। দেওয়ার পরে এখন আমি চাচ্ছি এগুলোতে এগুলো ইউজ করবো না, তাহলে কি করা যায়? এইগুলোতে আমি রাখতে যাচ্ছি না, তাহলে কি করবেন? হিস্ট্রি বাস টুল ইউজ করলে এখানে মধ্যে আমরা হিস্ট্রি বাস চলে গেলাম, এই যে হিস্ট্রি বাস চলে গেলাম, যার পর এটা কাজ করতেছে না, কারণ হিস্ট্রি বাস টুলও কাজ করে রাস্টারের উপর। এখানে এটা হচ্ছে কি অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এক্ষেত্রে দেখেন আমরা যখন এই অ্যাপ্লিকেশনটা করছি, এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে কি এইখানে হয়েছে, কিন্তু এটার সাথে আরেকটা কি আছে? মাস্ক আছে। মাস্কের মধ্যে কালার কি দিয়ে আছে? হোয়াইট দিয়ে আছে। এর মানে হোয়াইট মানে এখানে যা আছে সব দেখাচ্ছে, আর যদি ব্ল্যাক থাকতো তাহলে সব দেখা দিত না। তাহলে আমরা কিছু কিছু অংশতে যদি ব্ল্যাক পেইন্ট করে দিই, তাহলে ওই অংশতে আর এই চেঞ্জটা দেখাবে না। তাহলে আমরা ব্রাশ টুলে গেলাম, যাওয়ার পর ব্রাশ টুলে কালারটা দিয়ে দিলাম ব্ল্যাক, দেওয়ার পর এইটাকে আমরা এখানে মাস্কে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি মাস্কটাকে একটু সফট করে দিয়ে ব্রাশটাকে, দেন আমি এগুলাতে ব্ল্যাক পেইন্ট করে দিলাম, তাহলে এইখানের মধ্যে আর এই চেঞ্জগুলো দেখাচ্ছে না। যেমন এখানের মধ্যে আমি চাচ্ছি না এগুলোর মধ্যে এই চেঞ্জগুলো আসুক, এগুলোর মধ্যে দেখাক না। যেমন এটা এর মধ্যে দিয়ে দিলাম, এই যে এইগুলোকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, এটা না, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এইভাবে চেঞ্জ করে দিতে পারেন। বুঝা গেছে? আপনি যাচ্ছেন এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে হিউম্যান স্যাচুরেশন, তারপরে আমরা এখান থেকে হিউম্যান স্যাচুরেশন না, এটা হবে এইখান থেকে হিউম্যান স্যাচুরেশন, দেন আমরা মাস্টারে গেলাম, যাওয়ার পর এখানে ক্লিক করলাম, এখান থেকে যদি আমরা এটা চেঞ্জ করে দিই, এই যে কালার চেঞ্জ হচ্ছে না, বুঝতে পারছেন? এই যে এইভাবে চেঞ্জ করে আমরা
ডিফারেন্ট কালার রাখতে পারি। তারপরে ডিজাইনের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন কীভাবে? এখান থেকে সিলেক্ট করেন, এখানের মধ্যে আছে কি গ্রেডিয়েন্টে গেলাম, যার পর এখানে ক্লিক করেন। ক্লিক করার পর প্রথমত এখানে আছে দুইটা স্লাইডার। এই স্লাইডার হচ্ছে কালারের স্লাইডার, এই উপরের স্লাইডার হচ্ছে অপাসিটি স্লাইডার। এখানের মধ্যে নিচে আছে ব্ল্যাক, আমরা এখান থেকে ব্ল্যাক থেকে যে কোনো একটা কালার দিয়ে দিলাম, ডাবল ক্লিক করে ধরেন এখান থেকে একটা কালার দিলাম এইটা। তারপরে এখানের মধ্যে ডাবল ক্লিক করলাম, এখানের মধ্যে আমরা একটু রেড টাইপের একটা কালার দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। কিন্তু এই রেডটা এখানে আসতেছে না, কারণ এখানে অপাসিটি স্লাইডার এটা দেওয়া আছে কি 0, এখানে দিয়ে দিলাম 100, তাহলে এই কালারটা চলে আসছে। দেন আপনি এখানের মধ্যে যদি আরও অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, আগের মতোই ডিলিট করতে গেলে সিলেক্ট করে বাইরে নিয়ে যান, হয়ে গেল। কিন্তু আপনি এইটাকে এখন ঘুরাইতে যাচ্ছেন, ওকে দিয়ে দেন। দেওয়ার পর আপনি এখানে ডাবল ক্লিক করেন, অথবা এটা দেয়াই আছে চলে আসছে। আমরা এটা আছে কি লিনিয়ার, আমরা এখান থেকে রেডিয়াল দিতে চাচ্ছি, রেডিয়াল দিয়ে দিলাম, এই যে রেডিয়াল হয়ে গেল। রেডিয়ালের আপনি চাইলে এখান থেকে ক্লিক করে এটাকে চেঞ্জও করতে পারেন, যে কোনো পজিশনে নিতে পারেন। রেডিয়ালের পরিমাণটা বাড়াবেন, স্কেল থেকে এটাকে এইভাবে বাড়াইতে পারেন, কমাইতেও পারেন, এইটাও করতে পারেন। তারপরে যদি আপনি রিভার্স দিয়ে দেন, এই যে রিভার্স হয়ে যাচ্ছে, এখান থেকে এবার ঠিক করতে পারেন, ওকে দিয়ে দেন, এই যে হয়ে গেল। আপনি চাইলে গ্রেডিয়েন্ট টুলস থেকে যদি আপনি এখানে ইউজ করেন, তাহলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এটা ইউজ হবে না। আমরা নতুন একটা লেয়ার নিলাম, দেন আমি এটাকে হাইড করে দিয়ে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট এই যে ইউজ করতে পারতেছি, এই যে আগের মতো ইউজ করতে পারতেছি। এই ক্ষেত্রে আমরা এখান থেকে এই গ্রেডিয়েন্টটাকে চেঞ্জ করতে হলে এখানে ডাবল ক্লিক করে কোনো লাভ হবে না, আমাদের ক্লিক করতে হবে এইখানে। দেন এখান থেকে আপনি স্লাইডার চেঞ্জ করতে হবে, যেমন এখানে ওকে দিয়ে দিলাম, এই স্লাইডার একটা দিলাম, দেন এখানে ধরেন একটাকে দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। দেন যদি আমরা ওকে দিয়ে দিই, দেন এখান থেকে এইটাকে আমরা ইউজ করতে যাচ্ছি, এখানে ওকে দিলাম, এখানে দিতে হবে আমাদের গ্রেডিয়েন্ট। এটা আসতেছে না কেন? আচ্ছা হয়েছে ঠিকই, আমরা গ্রেডিয়েন্ট থেকে এখানে ক্লিক করলাম, এই যে এখন হয়েছে। তাহলে এখান থেকে আপনারা ইউজ করতে পারেন। এখন আপনি যাচ্ছেন এইটাকে রেডিয়াল বানাবেন, তাহলে এখানে ক্লিক করেন, এই যে রেডিয়াল হয়ে যাবে। অথবা আমরা যদি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা যদি এটাকে রেডিয়াল করতে চাই, এক্ষেত্রে এটাকে এইখানে ক্লিক করে তারপরে যদি আমি আবার ক্লিক করি, তাহলে হয়ে গেছে কি এখন রেডিয়াল। লিনিয়ার আছে, রেডিয়াল আছে, এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। কিন্তু আমরা এখান থেকে ইউজ করার চেয়ে আমাদের ইজি কোনটা, অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে ইউজ করা। যেমন এখানে ডাবল ক্লিক করলে আমরা ইজিলি এটাকে চেঞ্জ করতে পারতেছি, যে কোনো জায়গায় রাখতে পারতেছি। এবং গ্রেডিয়েন্ট দিয়ে আমরা অনেক ধরনের এফেক্ট ক্রিয়েট করতে পারবো। যেমন এখানের মধ্যে আমরা এটাকে যদি দেখি, এগুলোও ক্রিয়েট করতে পারবেন, এটাও ক্রিয়েট করতে পারবেন। এখানের মধ্যে অলরেডি আপনারা জানেন এগুলো কীভাবে ক্রিয়েট করা লাগে। এটা যদি আমরা ইউজ করি, অথবা আগে যেটা ছিল এটাকেই রাখলাম, ওকে দিয়ে দিলাম। সামনের দিন এগুলো নিয়ে কথা হবে, যে ফিল্টারের মধ্যে অনেক কিছু আছে। যদি আমরা এখান থেকে ধরেন ভ্যানিশিং পয়েন্ট না দিয়ে লিকুইফাইতে গেলাম, তারপরে এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট না দিয়ে রাস্টারাইজে গেলাম। দেন একটু খেয়াল করবেন, আমরা যদি এখানের মধ্যে এটাকে একটু ছোটো করে এদিক দিয়ে একটু এইভাবে দিয়ে দিই, এই যে এটাকে চেঞ্জ করে যাচ্ছে না, একটু একটু কিসের মতো মনে হচ্ছে, এটা একটা লাইটের মতো মনে হচ্ছে না, একটা লাইটিং এফেক্ট চলে আসছে। এইটা কার কাছে সাপের মতো মনে হচ্ছে? হ্যাঁ, এই যে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের মতো মনে হইতেছে না? এই বিভিন্ন ধরনের লাইটিং এফেক্ট আমরা এইভাবে ইউজ করতে পারি। এগুলো যখন আমরা ডিজাইনে যাব তখন আরও বেটারভাবে দেখানো যাবে। যেমন ধরেন এটাকে আমি ডাবল ক্লিক করলাম, গ্রেডিয়েন্টে গেলাম, যাওয়ার পর এখানের মধ্যে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা গ্রেডিয়েন্ট তৈরি করি। এখানের মধ্যে এনে দিলাম একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেন আমি দিয়ে দিলাম এটা ওকে দিয়ে দিলাম এটাকে লিনিয়ার, এখান থেকে লিনিয়ার দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে পজিশনটা যদি আমরা এখান থেকে চেঞ্জ করে ঘুরাই দিই, যেমন দেন আমরা এখানে একটা আনলাম, ওকে দিয়ে এখানে একটা একটু হালকা কালার দিয়ে দিই এখানে, ওকে।
দিলাম, দেওয়ার পর আপাতত ওকে দিয়ে দিলাম। দেন আমরা ফিল্টারে গেলাম, এটা ওকে দিয়ে যাই। ফিল্টার এটা সিলেক্ট করতে হবে, ফিল্টার, লিকুইফাই, রাস্টারাইজ দিয়ে একটু এটাকে একটু ছোটো করে দিই। দেন যদি আমরা এটাকে একটু বড় করে দিই, যদিও ভাঁজটা হয় না এখনো, সময় নিয়ে কাজ করতে হবে। এই যে একটা ভাঁজের মতো একটা চলে আসছে। আর একটু গ্রেডিয়েন্ট দিলে আর একটু বেটার হইতো। আমি এইগুলা নিয়ে সামনের ক্লাসে দেখাই দিব যে কীভাবে এইগুলা দিয়ে কাজ করবেন। এটাকে যদি আমি এখান থেকে রেডিয়াল না দিয়ে লিনিয়ার দিয়ে দিই, তাহলে হয়তো আর একটু বেটার দেখানো যাবে। সেইটা না হলে আরেকটা দেখাই দিই, এটা হবে না। এখান থেকে যদি এই যে এইটা এখন আপনি বানাইতে গেলে কীভাবে বানাবেন, এইভাবে বানাইতে হবে, ঠিক আছে? তো এই যে একটা ঘুরে ঘুরে একটা আসতেছে, এইগুলো আমরা ফটোশপে দেখছিলাম কি একটা লাইন আর্টের মধ্যে ছিল, ঠিক আছে? তো আমরা ডিজাইনে গেলে এগুলো নিয়ে আরও কথা হবে। আপাতত থাক, এটা আজকে আর দেখাই না।